শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজনটি মূলত সেন্ট এমিলিয়াস ওসমানী মেডিকেল হসপিটালের যারা কোভিড ইউনিটে কাজ করছেন তাদের উদ্দেশ্য করে এই আয়োজন। এবং এই আয়োজনে আমাদের সাথে আজকে যিনি সদয় সম্বোধন দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তী স্যার, এবং আজকের প্রেজেন্টেশন যিনি থাকবেন আমাদের সহযোগী অধ্যাপক মেডিসিন ডক্টর শিশির বসাক স্যার। তো আমি সবাইকে আমন্ত্রণ এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে স্যার মূলত আমাদের কোভিড-19 ম্যানেজমেন্ট নিয়ে রিসেন্ট যে আপডেটগুলো সেগুলো শেয়ার করবেন। একই সাথে আমাদের বিভিন্ন আমরা জানি যে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি ওভার ট্রিটমেন্ট একদিকে যেমন হচ্ছে, আবার অনেক দিকে মনে হয় আমাদের অনেক নলেজের কিছু ঘাটতি আছে, যার কারণে ট্রিটমেন্ট নিয়ে একটু দ্বিধায় আমরা অনেক সময় ভুগি। তো এই কারণে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য আজকে স্যার আমাদের সময় দিয়েছেন। এবং আজকে প্রথমে স্যার আমাদের প্রেজেন্ট করবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এবং পরবর্তী পর্যায়ে আমাদের কোয়েশ্চেন এবং আনসার সেশন থাকবে, যেখানে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন কোভিড-19 রিলেটেড প্রশ্ন স্যারকে করতে পারবেন এবং সেই উত্তরটি আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। তো প্রথমেই আমি আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার শিশির রঞ্জন চক্রবর্তী স্যারকে অনুরোধ করবো শুরুতে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ আসাদ। আজকে যারা জয়েন করছেন বা যারা জয়েন করবে এখন অনেকে বাকি আছে, সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই প্রেজেন্টেশনে। এটা কোভিড নিয়ে তো আমরা খুব বিপদেই আছি। হাসপাতালে আমরা ম্যানেজমেন্ট কোভিড করতে গিয়া মিড লেভেল ডাক্তার, জুনিয়র ডাক্তাররা খুব হিমশিম খাচ্ছে, কিন্তু কোভিডের একটা ম্যানেজমেন্ট আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোভিড ম্যানেজমেন্ট হচ্ছে, এলোপ্যাথি ম্যানেজমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় ট্রিটমেন্টে ভেরিয়েশন আছে। আমরা চাই একটা ইউনিফর্ম ম্যানেজমেন্ট, সব জায়গাতে যেন একটা ইউনিফর্ম ম্যানেজমেন্ট হয়। সেই জন্য আমরা এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট এবং যেটা আমরা ন্যাশনাল গাইডলাইনের আলোকেই আমরা ম্যানেজ করতে চাই, এবং ওই বেসিক নলেজটুকু যাতে সবার ইমপ্রুভমেন্ট হয়, সবার যাতে একটা স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট আইডিয়া ডেভেলপ করে, সেই উদ্দেশ্যে আজকের আয়োজনে আমাদের ডিপার্টমেন্টের খুব রিসার্চ মাইন্ডেড ব্যক্তিত্ব বসাক দ্বারা উনি প্রেজেন্ট করবেন। আমরা আশা করি সবাই প্রেজেন্টেশন এনজয় করবেন। প্রেজেন্টেশনের পরে প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে সবাই প্রশ্ন করতে দ্বিধা করবেন না। সবাইকে আমি আবার স্বাগত জানিয়ে আমি বসাক দাদাকে শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আজকে মেডিসিন ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে উপস্থিত সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শিশির রঞ্জন চক্রবর্তী, এবং আমাদের এখানে আমরা আরো ফরচুনেট যে আমাদের এখানে উপস্থিত আছে ডক্টর এম জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক সিলেট মেডিসিন ডিপার্টমেন্ট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, এবং যারা শুনবেন আজকের প্রোগ্রাম, আজকের এই কি বলা যায় প্রেজেন্টেশন, সবাইকে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে। প্রথমে আমি একটু বলে দিতে চাই যে আমি আসলে এই বিষয়ে যে বিশেষজ্ঞ সেজন্য আমি প্রেজেন্ট করতেছি না, আমিও নলেজের জন্য তাই হচ্ছি, এবং আসলে এটা একটা নতুন রোগ, এবং এই ম্যানেজমেন্ট আমরা কিন্তু সব সায়েন্টিফিক কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আমরা আস্তে আস্তে শিখে আগাচ্ছি। তো আমি প্রথমেই যারা ফ্রন্ট লাইন ডক্টর, যারা ফ্রন্ট ফাইটার্স, সবার প্রতি আমি আমার ডিপ রেসপেক্ট এবং অ্যাকনলেজমেন্ট করছি যে তারা অত্যন্ত পরিশ্রম করে এবং আমাদের লো রিসোর্স সেটিং এ তারা খুব কষ্ট করে রোগী ম্যানেজ করে যাচ্ছে। তাদের এই অবদান অবশ্যই জাতি মনে রাখবে। তো আমি শুরু করছি। আজকের প্রেজেন্টেশন হচ্ছে এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট অফ কোভিড-19। স্যার আপনাকে একটু স্যার কাইন্ডলি স্যার যে আপনার সাউন্ডটা আবার লাগালে মনে সাউন্ড ক্লিয়ার হবে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে স্যার, আবার একটু রিকানেক্ট দিলে মনে হয় স্যার। এখন ঠিক আছে নাকি? না সাউন্ড আসছে মনে হয় স্যার, এক্সট্রা সাউন্ড আসছে স্যার। স্যার ইয়ারফোন অফ করে দিলে কি, স্যার ইয়ারফোন অফ করে দিয়ে মনে হয় ট্রাই করলে মনে হয়। এখন আসছে না? সাউন্ড আসছে স্যার, ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ হয় স্যার, মনে হয় ইয়ারফোনটা মনে হয় ইয়ারফোন অফ করে আপনি ডিরেক্ট কথা বললে মনে হয় ক্লিয়ার আসছে। ইয়ারফোনটা অফ করে ডিরেক্ট কথা বললে আমার কথা এখন শোনা যাচ্ছে? এখন স্যার ইয়ারফোন লাইন থেকে অফ করে দেন, ব্যাকগ্রাউন্ডে নয়েজ। কিন্তু আপনাদের কথা শোনা যাচ্ছে না আর কি। ইয়ারফোনটা খুলে ফেলেন স্যার। হ্যাঁ স্যার, এমনি ফ্রি কথা বলেন, এটি ভালো শোনা যায়। একটা সাউন্ড হচ্ছে না এখন? সাউন্ড হচ্ছে। আচ্ছা, দেখি আমি ইয়ারফোনটা একটু চেঞ্জ করার চেষ্টা করি।
শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। এই সম্ভবত কানেকশনে আপনার প্রবলেম হচ্ছে। আমি যে যখন ওই যে বলতেছিলাম ইয়ে ছাড়া, তখন কি শোনা গেছিল? না স্যার, তখন হচ্ছে আচ্ছা আপনি স্যার লাইনটা অফ করে মানে এটা খুলে ফেলেন স্যার, ইয়ারফোনটা খুলে ফেলেন স্যার ল্যাপটপ থেকে স্যার। হ্যাঁ, খুলে ফেললে আমি আপনার কোনো কথা শুনি না। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। আচ্ছা বলেন, অসুবিধা স্যার আপনার পাশে নয়েজ। স্যার আপনার আরেকটা ডিভাইস মানে অন করা স্যার। আপনি স্যার এই লিংকে স্যার কি পাশে মোবাইল থেকে ঢুকছেন স্যার? আবার কেন শুরু হলো, কি কারণে বুঝতেছি না। স্যার আপনার এই লিংকে কি আরেকটা অ্যাকাউন্টে ওপেন করছেন নাকি স্যার? আপনার পাশে কি মোবাইল অন করা আছে স্যার একই লিংকে স্যার? হ্যাঁ, মোবাইল অন করা আছে। মোবাইলটা স্যার একই লিংকে স্যার ঢুকা আছে এখানে? ঢুকে লস না না, মোবাইলে ঢোকা নেই, মোবাইলে ঢোকা নেই। আচ্ছা এখন কি শব্দ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ জি স্যার, জি স্যার। এটা স্যার আচ্ছা শোনেন, একটু নয়েজ মাইনে নেন, জি বলুন স্যার। দাদা বলেন। শুরু করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নয়েজ একটু অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা ঠিক আছে, আমি সরি যে এই জন্য এটা কেন যে হচ্ছে এটা তো হইতো না। তো টপিকস যেগুলো আজকে ডিসকাস করব সেগুলো হচ্ছে যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, প্যাথোফিজিওলজি, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট এবং পেশেন্ট মনিটরিং এবং ডিসচার্জ ক্রাইটেরিয়া। তো আমরা প্যাথোফিজিওলজি এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এগুলো দরকার হবে। আমরা যদি পেশেন্টকে ভালোভাবে ম্যানেজ করতে যাই, প্যাথোলজি ফিজিওলজি সম্পর্কে কিছু একটু আইডিয়া থাকা দরকার, এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং ইনভেস্টিগেশন তো দরকার আছেই। তো আমাদের মূল যে এই প্রেজেন্টেশন ইজ বেসড অন দিস ন্যাশনাল গাইডলাইন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড-19 শর্ট ভার্সন, যেটা শর্ট ভার্সন 9th এডিশন। আমার মনে হয় যারা শুনছেন প্রোগ্রামটা, মিড লেভেল সব মানে যারা ফ্রন্টলাইন ডক্টর সবাই আসলে আশা করি এটা আপনারা প্রিন্ট করে নিয়েছেন নিজ দায়িত্বে। যদি কেউ এটা প্রিন্ট করে এইটা পড়ে না থাকেন, আমার মনে হয় সবারই এটা একটু পড়ে নেওয়া দরকার। আমার প্রেজেন্টেশনটা এই একটা এটা থেকে আমরা একটু নিয়েছি যে অ্যাডভান্সড কোভিড-19 ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সার্টিফিকেশন কোর্স ফর বাংলাদেশ, DGHS ওয়েবসাইটে এটা আছে, আপনারা এটা অনেকেই করে নিতে পারেন। BMJ বেস্ট প্র্যাকটিস 2019, এটা লাস্ট আপডেটেড 22 জুলাই, এটা থেকে না হয়েছে। এবং থেরাপিউটিক্স এন্ড কোভিড-19, এটা লিভিং গাইডলাইন, যেটা 6 জুলাই 2021 সালে আপডেট করা হয়েছে, হু গাইডলাইন, এখান থেকে কিছু আমরা নিয়েছি। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সম্পর্কে আমরা একটু বলি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি যে কোভিড-19 হ্যাজ এ ব্রড ক্লিনিক্যাল স্পেকট্রাম অফ ডিজিজ। এত ব্রড স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন খুব কম রোগের ক্ষেত্রেই আছে, যে এটা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, যেখানে কোনো সিম্পটম থাকে না কিন্তু টেস্ট পজিটিভ, তার থেকে সিম্পটোমেটিক, এবং সিম্পটোমেটিকেরও আবার ডিফারেন্ট স্পেকট্রাম অফ ডিজিজেস থাকে, স্টার্টিং ফ্রম মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। এবং মাইল্ড ও মডারেট থেকে এক অর্থে নন সিভিয়ার আমরা বলি। এটাই মেইন বাল্ক অফ দ্য পেশেন্টস এখানে সাফার করে, সাধারণত 80%। বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে, চীনের স্টাডি থেকে দেখা গেছে 15% সিভিয়ার এবং 5% হচ্ছে ক্রিটিক্যাল। এই 5% পেশেন্টের আইসিইউ দরকার হয়, এবং এই সিভিয়ার 15% এবং সাম অফ দ্য মডারেট পেশেন্টস রিকোয়ার হসপিটাল অ্যাডমিশন বিকজ দে রিকোয়ার অক্সিজেন এন্ড আদার সাপোর্টিভ কেয়ার। আমরা একটু দেখে নেই যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলা সিম্পটম এবং সাইন গুলা বিভিন্ন ডিজিজ স্পেকট্রামে কেমন হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। আমরা জানি সবাই, একটু একটু করে দেখে নেই, কারণ ম্যানেজমেন্টের জন্য, সঠিক ম্যানেজমেন্টের জন্য অ্যাকুরেট ক্যাটেগরাইজেশন অফ সিভিয়ারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন ক্যাটেগরিতে আমার পেশেন্টটা পড়ছে।
এটা জানাটা অত্যন্ত দরকার। আমাদের মাঝে মধ্যে ভুল হয়ে যায় যে এটা কি মাইল্ড, এটা কি মডারেট, এটা কি সিভিয়ার, এটা কি ক্রিটিক্যাল। এই প্রশ্নটা সবার আগে করতে হবে এবং এটা উত্তরটা পেতে হবে। সো মাইল্ড কেসেস ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এখানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, আপার, লোয়ার না কিন্তু। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন লাইক ইনফ্লুয়েঞ্জা লাইক সিম্পটম থাকে, এখানে কোনো এভিডেন্স অফ নিউমোনিয়া থাকে না। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে কোনো এভিডেন্স থাকে না। এখানে থাকে হচ্ছে ফিভার, কাফ, লস অফ টেস্ট অর স্মেল, মায়ালজিয়া, ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, হেডেক, ডায়রিয়া, ভমিটিং, রাইনোরিয়া, সোর থ্রোট, এগুলো। তো রিসেন্টলি ডেল্টা ভেরিয়েন্ট, যেটা অলরেডি 98% অফ দি টোটাল করোনা পেশেন্টস যেটা এখন দখল করে আছে, সেটার মানে সিমটমগুলি আমরা জানি সবাই, যে হেডেক থাকে বেশিরভাগ, রাইনোরিয়া থাকে, সোর থ্রোট থাকে এবং অল্প ফিভার থাকতে পারে। মডারেট কেসগুলো হচ্ছে নিউমোনিয়া, মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এখান থেকে শুরু হলো। এবং এখানে ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল, ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল সাইন্স অফ নিউমোনিয়া থাকে। আগের সাইনগুলো থাকবে, তার সাথে এখানে ডিসনিয়া, শ্বাসকষ্ট এবং ফাস্ট ব্রিথিং, এই দুটো জিনিস অ্যাপিয়ার করে। কিন্তু এখানে সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া থাকে না। SpO2টা 90%-এর বেশি বা 90% পর্যন্ত থাকে। বলা হচ্ছে যে এটা 90 to 93%-এর মতো থাকে রুম এয়ারে যদি থাকে, মানে রুম এয়ার যদি আমরা পেশেন্ট ব্রেথ করে নেয়, রুম এয়ারে 90 to 93% থাকে। এবং মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, এবং রেসপিরেটরি রেট যদিও বেশি থাকে কিন্তু 30 কম হবে। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেখানে নিউমোনিয়া থাকে কিন্তু সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া থাকে না। অন্যদিকে সিভিয়ার কেসগুলো হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া, এখানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা আরো প্রবল আকার ধারণ করে। এখানে সিভিয়ার নিউমোনিয়ার লক্ষণগুলি থাকে, এখানে পেশেন্টের শ্বাসকষ্ট এবং ফাস্ট ব্রিথিং থাকে, এবং রেসপিরেটরি রেটটা 30 ব্রেথস পার মিনিটের বেশি থাকে, স্যাচুরেশনটা 90-র নিচে চলে আসে। সিটি স্ক্যান যদি করা থাকে, মোর দেন 50% অফ দ্য লাং ইনভলভ যদি হয়, এটাকে আমরা বলি সিভিয়ার, মোর দেন 50% লাং ইনভলভমেন্ট অন ইমেজিং। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট। এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে COVID-19 শুড বি কনসিডার্ড অ্যাজ সিভিয়ার ইফ SpO2 ইজ লেস দেন 94। অর্থাৎ মডারেট কেস যদি প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে হয়, সেটাই তাদের ক্ষেত্রে সিভিয়ার ধরে নিতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট টু নোট। ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে তারাই যাদের কিনা আইসিইউতে ভর্তি করার দরকার পড়ে। এরা হচ্ছে সিভিয়ার কোভিড পেশেন্ট, দোজ সিভিয়ার COVID-19 পেশেন্টস meeting any of the following criteria: যাদের respiratory failure requiring mechanical ventilation, sepsis, septic shock, ARDS, any organ failure that requires ICU care. এই যে গ্রুপ অফ পেশেন্ট, এটা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট, তাদেরকে অবশ্যই আইসিইউতে ভর্তি করতে হবে। এবং সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্টগুলা এবং মডারেট নিউমোনিয়ার পেশেন্টগুলা সাধারণ আমাদের ওয়ার্ডে বা এসডিইউ কেয়ারে কিন্তু থাকতে পারে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো চলে আসে, কারণ রিস্ক ফ্যাক্টর modifies patient's clinical course, and this is very important. রিস্ক ফ্যাক্টরগুলো এই দুই ভাগে আমরা ভাগ করে বলি যে ওল্ড এজ, বয়স যত বাড়তে থাকবে তার রিস্ক তত বাড়তে থাকবে, এবং প্রেজেন্স অফ কোমরবিড কন্ডিশনস। আমরা সকলেই জানি এই কোমরবিড কন্ডিশনগুলো আমরা আমাদের ওই পার্টিকুলার COVID-19 পেশেন্টের মধ্যে চিহ্নিত করতে হবে তাদের মধ্যে আছে কিনা। এটা হচ্ছে ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, cardiovascular disease like ischemic heart disease, heart failure, stroke, chronic respiratory disease, COPD, bronchial asthma, ILD, CKD, CLD, malignancy, কেমোথেরাপিতে যারা আছেন, সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, অন স্টেরয়েড থেরাপি বা প্রেগন্যান্সি। এর মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, এইগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ হচ্ছে এগুলা, এবং এগুলো হচ্ছে অন্য ক্যাটাগরি। এই যে ক্রনিক ডিজিজগুলা, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, হিয়ার ইজ দি ক্রসটক বিটুইন দি acute infection or the infectious disease to non-communicable disease সাথে এখানে একটা ক্রস টক আছে। মানে যাদের এই নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে, they are both predisposed to develop severe COVID. তো আমরা এই প্যাথোফিজিওলজিতে এটা জানার চেষ্টা করব যে এই ক্রনিক ডিজিজ গুলা থাকার কারণে কিভাবে এদের এই সিভিয়ার কোভিড হওয়ার ঝুঁকিটা প্যাথোফিজিওলজিক্যালি লিংক করা যায়। পরের স্লাইডগুলোতে আমরা এখন আসতেছি এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে কোমরবিড কন্ডিশনগুলো, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। ওল্ড এজের পেশেন্টগুলো সাধারণত দেখা যায় যে বলা হচ্ছে যে এটা একটা রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর ফর সিভিয়ার ইলনেস ইন অ্যাডাল্টস ইনক্রিজেস উইথ এজ, উইথ older people age 65 years or older are at highest risk. এবং ইউএস এর একটা স্টাডিতে দেখা গেছে যে যাদের বয়স 65 বেশি ছিল, তারা
they accounted for 31% of all cases, 45% of all hospitalizations, 53% of ICU admissions, and 80% of deaths. বলা হচ্ছে যে while age is an independent risk factor, the risk is in older people is also partly related to the likelihood that older adults are more likely to have comorbid conditions. তাদের বেশি comorbid condition থাকাটাও একটা ঝুঁকি, এবং increasing age by itself is also risk factor. Other comorbid condition বয়স ছাড়া যেগুলো আমরা বললাম chronic disease, এগুলো সম্পর্কে একটু আমরা দেখি যে people with comorbid conditions are at high risk of severe illness and mortality. The more comorbidities a person has, the greater is their risk for severe illness. In the US, approximately 95% of the hospitalized patients had at least one reported underlying medical condition. This piece of information is very important. যে এই যে আন্ডারলাইং কন্ডিশন গুলাই কিন্তু তাকে হাসপাতালে ভর্তি হতে ড্রাইভ করে, অর্থাৎ 95% হসপিটালাইজড পেশেন্টের কোনো না কোনো কোমরবিড কন্ডিশন ছিল। Hospitalization was 6 times higher and death was 12 times higher in patients with comorbid conditions compared with those without. Obesity তে দেখা যাচ্ছে যে তাদের 113% higher risk of hospitalization ছিল, 74% risk of ICU admission এবং 48% risk of mortality. Hypertension এরকম almost 3 times more risk for severe disease, 3 times more risk of fatality. Diabetes, 1/3 patients with hospitalized patients in England had diabetes. Type 1 diabetes, 3.5 times odds of dying in hospital with COVID-19. Type 2 diabetes, সেই odds ছিল 2 times. Cardiovascular disease বলা হচ্ছে 3-fold increase odds of severe disease, তাদের severe disease হওয়ার সম্ভাবনা 3 গুণ এবং তাদের mortality মৃত্যুর সম্ভাবনা 11 গুণ বেশি। Chronic respiratory disease এর মধ্যে COPD is associated with increased risk of hospitalization, ICU admission এবং mortality. People with moderate to severe asthma, ILD এবং এদেরও কিন্তু increased risk of severe disease থাকে। অর্থাৎ এই যে ক্রনিক ডিজিজগুলা, এই ক্রনিক ডিজিজগুলা আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের সাথে এই পেশেন্টের আছে কিনা সেটা বিবেচনা নিতে হবে এবং এটা ম্যানেজমেন্টে নিতে হবে। আমরা এখন একটু দেখি যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে ক্লিনিক্যাল কোর্সটা কিভাবে হয়। আমরা সবাই জানি যে পেশেন্ট যখন ভাইরাসটা পেশেন্টের শরীরের ভিতরে ঢুকে এরপর থেকে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, যেটা মিন ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 ডেজ, 14 দিন পর্যন্ত থাকতে পারে। এই সময় পেশেন্ট প্রিসিম্পটোমেটিক ফেজে থাকে এবং দেখা যাচ্ছে এই সময় কিন্তু এই যে ভাইরাল লোড কিন্তু বাড়তে থাকে এবং প্রিসিম্পটোমেটিক স্টেজে কিন্তু সে এই ইনফেকশনটা কিন্তু ট্রান্সমিট করতে পারে, অন্য মানুষের ক্ষেত্রে ট্রান্সমিট করতে পারে। এই জন্য কিন্তু এই ভাইরাসটা কিন্তু দ্রুত গতিতে ছড়াচ্ছে, সে মানে সিম্পটোমেটিক ফেজে আসার আগেই কিন্তু সে ডিজিজটা ছড়াচ্ছে। তো এখান থেকে সে সিম্পটোমেটিক হচ্ছে, এখানে ভাইরাল লোড অনেক বাড়তেছে এবং প্রথম সপ্তাহে এই 7 দিনের মধ্যে কিন্তু মাইল্ড ডিজিজগুলা বা মডারেট ডিজিজগুলা ফার্স্ট হ্যাঁ আচ্ছা একটু ইন্টারফেয়ার করুন। হ্যাঁ না আমি বলছি দাদা আপনার স্লাইড শেয়ারটা ল্যাপটপ থেকে করে আপনি কি মোবাইল থেকে করতে পারেন? মোবাইল থেকে ওর যদি কথা বলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে স্যার। মোবাইল থেকে কথা বলেন আর ল্যাপটপ থেকে সাউন্ড অফ করে শুধু স্লাইড গুলা করেন। জি স্যার। আচ্ছা মোবাইল থেকে কথা বলতে গেলে ওই যে ফেসবুকে ঢুকতে হবে না নাকি? না হোয়াটসঅ্যাপে লিংকটা দিছি আমি। হোয়াটসঅ্যাপে লিংক আছে, ওই লিংকে ক্লিক করলেই ঢুকে যাবে। ঠিক আছে গুড। এর আগে ল্যাপটপের সাউন্ড অফ করে দেন স্যার। ল্যাপটপের সাউন্ড অফ করে গুড। হ্যাঁ জি স্যার।
শোনা যাচ্ছে কিনা? স্যার ল্যাপটপ সাউন্ড অফ করছেন স্যার? ল্যাপটপের সাউন্ডটা মিউট করে দেন স্যার, ল্যাপটপ মিউট করে দেন স্যার। আমি আমার মিউট করে দিচ্ছি। আমি ল্যাপটপে আপনি মিউট করেছি স্যার। স্যার এখন মোবাইল থেকে কন্টিনিউ করুন স্যার। স্যার আপনার ল্যাপটপের সাউন্ড অফ করে দিয়েছি স্যার, আপনি স্যার ওই মোবাইল থেকে সাউন্ডটা ইউজ করুন স্যার। স্যার আপনার ল্যাপটপের সাউন্ড অফ আছে স্যার, আপনি মোবাইল থেকে এন্ট্রি করেন স্যার, মোবাইল থেকে ঢুকে স্যার আপনি কথা বলেন স্যার। আচ্ছা এখন শোনা যাচ্ছে? আচ্ছা স্যার এখন স্যার আপনার যে ল্যাপটপের সাউন্ড মানে ল্যাপটপ থেকে যেটা ঢুকছেন স্যার, এখানে অডিওটা মিউট করে দেন, দেন মোবাইল থেকে ঢুকে এটা মোবাইলের অডিওটা অন করেন স্যার। মোবাইলে অডিওটা অন করা আছে তো? মোবাইলটা অন করেন স্যার, ল্যাপটপে অফ করে ফেলেন স্যার, ল্যাপটপের যে জুমের যে অডিওটা এটা মিউট করে ফেলেন স্যার। ল্যাপটপের জুমের অডিওটা মিউট করে ফেলেন। মিউট করে দেন স্যার। একটা মিনিট, ল্যাপটপের জুমের অডিওটা আমি মিউট করে দিচ্ছি। আমি জি ল্যাপটপের জুমের অডিওটা মিউট স্যার হ্যাঁ আপনি জুমের টাইম অফ আছে স্যার, ল্যাপটপের টাইম মোবাইল থেকে ঢুকে স্যার মোবাইলটা কন্টিনিউ করেন স্যার। মোবাইলের সাউন্ড আসতেছে না স্যার আপনার। স্যার আপনার মোবাইল থেকে সাউন্ড আসতেছে না স্যার। এখন হ্যাঁ জি স্যার, জি স্যার এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ জি স্যার এখন ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। এখন শোনা যাচ্ছে, এখন নয়েজ নাই, বলেন দাদা। স্যার আপনার সাউন্ড মোবাইলের সাউন্ড আসতেছে না স্যার। এখন জি স্যার, জি এখন ঠিক আছে জি স্যার। আচ্ছা কি হয় মাঝে মধ্যে। জি স্যার। আচ্ছা যাই হোক, তো এই 7 দিন পর থেকে দেখা যাচ্ছে যে যাদের সিভিয়ার ইলনেস হয় বা ক্রিটিক্যাল ইলনেস হয় 7 দিন পর থেকে তারা খারাপ হয়ে যেতে শুরু করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে 7 দিন পরেই হসপিটালাইজেশন, শর্টনেস অফ ব্রেথ, ARDS বা আইসিইউ অ্যাডমিশন, এই জিনিসগুলা 7 দিন পরেই ঘটতে থাকে। এবং
দেখা যাচ্ছে যে ইন সিভিয়ার ডিজিজ এক্সেসিভ ইমিউন রেসপন্স লিডস টু অর্গান ড্যামেজ, এবং এই 7 দিন পরে এই ভাইরামিক ফেজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং তখন এই এক্সেসিভ ইমিউন রেসপন্সটা যাদের ক্ষেত্রে সিভিয়ার এবং ক্রিটিক্যাল ইলনেস হয় তাদের ক্ষেত্রে এই এক্সেসিভ ইমিউন রেসপন্সটা ডেভেলপ করে, যেটা কিনা লিডস টু অর্গান ড্যামেজ, আইসিইউ অ্যাডমিশন এবং ডেথ। কাজে 7 দিন পরেই কিন্তু এক্সেসিভ ইমিউন রেসপন্সটা শুরু হয় এবং 7 দিনের মধ্যে এই ভাইরাল লোডটা কিন্তু হাই থাকে। আচ্ছা, ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে কি ব্যতিক্রম একটু দেখি। ডেল্টা ভেরিয়েন্ট, পিপল ইনফেক্টেড উইথ ডেল্টা ভেরিয়েন্ট হ্যাভ ভাইরাল লোড আপ টু 1260 টাইমস হায়ার কম্পেয়ার টু দ্য আলফা স্ট্রেইন, এবং এদের শর্ট ইনকিউবেশন পিরিয়ড থাকে, মানে শর্ট ইনকিউবেশন পিরিয়ড থাকে, অল্প ব্যবধানে সে প্রচুর ভাইরাল পার্টিকেল গুলা তৈরি করে ফেলতেছে, এর কারণেই তাদের হাইটেন্ড ট্রান্সমিসিবিলিটি দেখা দিচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্টের। আমরা একটু প্যাথোফিজিওলজিতে কয়েকটা স্লাইড আমরা একটু দেখব। প্যাথোফিজিওলজি খুব ভালো করে বোঝা যায় না, কিন্তু ডিটেলস আর ইমার্জিং। আমরা সবাই জানি যে এটা একটা করোনা ভাইরাস, আমরা জানি যে এটা একটা এনভেলপড একটা ভাইরাস দ্যাট ইজ অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই স্পাইক প্রোটিন, এবং স্পাইক প্রোটিনের দুটো অংশ থাকে, S1 এবং S2 সাব ইউনিট, এবং এই সাব ইউনিট দুটো কিন্তু এই যে একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন যেটা কিনা ট্রান্সমেমব্রেন সেরিন প্রোটিয়েজ 2, এইটা এবং এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, এটা আরেকটা রিসেপ্টর, আর এটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, এই দুইটার সহায়তায় সে সেলের ভিতরে প্রবেশ করে। সেলের ভিতরে প্রবেশ করে আমাদের সেলের জেনেটিক মেশিনারি ব্যবহার করে thousands of millions of copies of virus are released from the cell. তো যে সমস্ত সেলে ওই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 খুব বেশি ভাবে এক্সপ্রেসড হয়, সে সমস্ত সেলে কিন্তু ভাইরাল এন্ট্রিগুলা বেশি হয়। আমরা একটু দেখি যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টরটা কোথায় কোথায় আছে। এটা ওয়াইডলি এক্সপ্রেসড থ্রুআউট দ্য বডি, সেজন্য দেখা গেছে যে করোনা ভাইরাসটা সারা শরীরেই তাদের কিন্তু বিরাট ধরনের এফেক্ট করে সারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এটা টাইপ 2 অ্যালভিওলার সেলে আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজে থাকে, আর্টেরিয়াল এবং ভেনাস এন্ডোথেলিয়াল সেলে আছে, আর্টেরিয়াল স্মুথ মাসল সেলে, কার্ডিয়াক মাসল সেল, এডিপোসাইট, স্যালিভারি গ্ল্যান্ড, কনজাংটিভা, জিআই ট্র্যাক্ট, নিউরনস, গ্লায়াল সেলস, এডিপোস টিস্যু, কিডনি, লিভার, মিউকোজা অফ ওরাল ক্যাভিটি, অনেক এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যেমন প্যানক্রিয়াস, থাইরয়েড, টেস্টিস, ওভারি এবং অ্যাডাল গ্ল্যান্ডস, এই সব কিছু দিয়ে কিন্তু এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2টা এক্সপ্রেসড হয়। তো এগুলি তো সবার ক্ষেত্রেই আছে, সবার ক্ষেত্রে H2 রিসেপ্টর কিন্তু এক্সপ্রেসড হয়। তাহলে আমরা যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কেন এই ওয়াইড ভেরিয়েশন অফ প্রেজেন্টেশন হয় কোভিড-19, যে কারো অ্যাসিম্পটোমেটিক হচ্ছে, কারো মাইল্ড হচ্ছে, কারো মডারেট হচ্ছে, কারো সিভিয়ার হচ্ছে, কারো ক্রিটিক্যাল হচ্ছে, এবং কেউ মারা যাচ্ছে? Why there is wide variation of presentation in COVID-19? উত্তরটা খুব ভালো করে জানা যায়নি, তবু মনে করা হচ্ছে যে যাদের ক্ষেত্রে ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হচ্ছে ফলোড বাই অগমেন্টেড সিস্টেমিক ইনফ্লামেশন, তাদের ক্ষেত্রে মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল এবং ডেথ, অর্থাৎ ডিজিজটা প্রোগ্রেস করছে মাইল্ড ডিজিজ থেকে সিভিয়ারে। আর যাদের অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড আছে তাদের ক্ষেত্রে প্রোটেক্টিভ ইনফ্লামেশন হয়, রেগুলেটেড ইনফ্লামেশন হয় এবং রেগুলেটেড সাইটোকাইন প্রোডাকশন হয়, এখানে ডিসরেগুলেটেড হয়। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে কেন এই ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হচ্ছে, কেন অগমেন্টেড সিস্টেমিক ইনফ্লামেশন হচ্ছে, এগুলো এখনো জানা যায় নাই। তবে বিভিন্ন জায়গা থেকে আমি মানে একটু জার্নাল, বিভিন্ন জায়গা থেকে যে আপডেট গুলো আসছে সেগুলোর সামারি আমি কয়েকটা স্লাইডে দিয়ে দিচ্ছি যে কি কারণে এটা হচ্ছে বলে মনে হচ্ছে। দেখা যাচ্ছে যে এই রোল অফ কোমরবিড কন্ডিশনসটাই মনে করা হচ্ছে যে এই ইমিউন রেসপন্স এবং অগমেন্টেড সিস্টেমিক ইনফ্লামেশনের জন্য দায়ী। কারণ আমরা একটু আগে দেখলাম যে কোমরবিড কন্ডিশন গুলাই হচ্ছে এমন অবস্থা that drives these COVID-19 patients to hospital, that drives to the severe disease. সো আমরা একটু দেখি যে এই কোমরবিড কন্ডিশন গুলা যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, এইজিং, স্মোকিং, ওবেসিটি, এই যে কোমরবিড কন্ডিশন গুলো সেগুলোতে কিন্তু ইনফ্লামেশন থাকে, লো গ্রেড ইনফ্লামেশন তৈরি করে, তাদের একটা অক্সিডেটিভ স্ট্রেস হয় এবং তারা আলটিমেটলি এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে। ক্লিনিক্যালি কিন্তু আমরা এটা মাপি না সাধারণত, সেই জন্য আমরা বুঝতে পারি না। এই জন্য বলা হচ্ছে দিস থিংস আর হিডেন ফ্রম দ্য প্লেন সাইড, প্লেন সাইড থেকে এগুলো হিডেন থাকে। এবং আমরা বলতেছি যে এই যে কোমরবিড কন্ডিশন যেমন হাইপারটেনশন, ওবেসিটি, সিকেডি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলার সাথে যেরকম অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লামেশন থাকে,
সাথে সাথে আরো কিছু মানে ক্ষতিকারক মেকানিজম এর সাথে রিলেটেড থাকে, যেমন হাইপারকোগুলেবিলিটি, দিস পেশেন্টস আর মোর হাইপারকোগুলেবল থাকে, এবং এই পেশেন্টের রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সিসটাও অ্যাক্টিভেটেড থাকে। এই বিষয় নিয়ে আমরা একটু করবো। সায়েন্টিস্টরা দেখতেছে যে রেনিন, এনজিওটেনসিন এই সিস্টেমটা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং এই পথ ধরে কোভিড-19 ভাইরাসটা ক্ষতি করে। আমরা একটু দেখে নেই, সবাই আমরা জানি যে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন পাথওয়েটা আমরা জানি যে এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন 1 এবং এনজিওটেনসিন 2 হচ্ছে, এবং এখানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আছে আমরা জানি, কিন্তু 2 কোথায় আছে? 2 হচ্ছে এই আরেকটা পাথওয়ে কিন্তু আবিষ্কৃত হয়েছে 2000 সালে, যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2টা কিন্তু 2000 সালে আবিষ্কৃত হয়েছে। এই পাথওয়েটা যেটা একটা কাউন্টার রেগুলেটরি রাস পাথওয়ে। এখানে কি হয়, এই এনজিওটেনসিন 1টা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 দিয়ে এই এনজিওটেনসিন 19 এবং এনজিওটেনসিন 2টা এই একই এনজাইম দিয়ে এনজিওটেনসিন 17 এই দুইটা মলিকুলে ট্রান্সফার হয়। আচ্ছা, এখানে একটু দেখি এই এনজিওটেনসিন 2টা কি করে আমরা জানি। এগুলা এনজিওটেনসিন 1 রিসেপ্টরের মাধ্যমে সব ধরনের খারাপ কাজগুলো করে আছে, ইনফ্লামেশন বাড়ায় এবং আদার ব্যাড থিংস, হার্মফুল থিংস এগুলা করছে। অন্যদিকে এই দুইটা মলিকুল থ্রু এনজিওটেনসিন 2 রিসেপ্টর এবং মাস রিসেপ্টরের মাধ্যমে সব বেনিফিশিয়াল কাজগুলা, জাস্ট এটার উল্টা কাজগুলা করছে। এবং দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে কোমরবিড কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে এই রাস পাথওয়েটা অ্যাক্টিভেটেড থাকে, এবং যাদের ক্ষেত্রে এটা অ্যাক্টিভেটেড থাকে তাদের ক্ষেত্রে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে, অ্যাডাপটিভ মেকানিজম হিসেবে আমাদের বডি H2টা ওভার এক্সপ্রেস করে, যাতে করে এই বেনিফিশিয়াল পাথওয়েটা আমরা কিছুটা কম্পেনসেট করতে পারি। এটা হচ্ছে একটা ধারণা, এবং এটা একটা ড্যামেজিং পাথওয়ে, এবং এটা হচ্ছে মানে প্রোটেক্টিভ পাথওয়ে। এটা হার্মফুল, এটা এবং প্রোটেক্টিভ। সো এখানে আমরা মানে বটম লাইন হচ্ছে যে কোমরবিড কন্ডিশন গুলা, বিশেষ করে কার্ডিওভাস্কুলার কোমরবিড কন্ডিশন গুলা এই পাথওয়ে কন্ডিশনে এই পাথওয়েটা অ্যাক্টিভেটেড থাকে, যার কারণে এনজিওটেনসিন কনভার্টিং 2 এনজাইমটা ওভার এক্সপ্রেসড হয়। এবং আমরা জানি এই রিসেপ্টরের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, এবং এটা ওভার এক্সপ্রেশনের জন্য কি হচ্ছে আমরা এটা পরের স্লাইডে দেখছি। বলা হচ্ছে যে এইটা এই যে জিনিসটা, এটাই কিন্তু রাস মানে অ্যাক্টিভেশনের যে দুইটা হিট, 2 হিট হাইপোথেসিস একটা বলা হয়, এই দিস 2 হিট কুড ড্রাইভ কোভিড-19 প্রোগ্রেশন। যে রিস্ক ফ্যাক্টরস ফর মডারেট টু সিভিয়ার কোভিড যেগুলো আমরা আছে আমরা দেখলাম, সেগুলো লো গ্রেড ক্রনিক ইনফ্লামেশন করছে, এবং তারা অ্যাক্টিভেশন অফ দ্য ক্লাসিক্যাল রাস পাথওয়ে করছে, করার কারণে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম এর মাধ্যমে এনজিওটেনসিন 2 হচ্ছে, যারা ফার্দার ইনফ্লামেশন জেনারেট করছে এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন করছে, যেটা হার্মফুল। এবং এটার কারণে ইনক্রিজ এক্সপ্রেশন অফ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর এর মাধ্যমে কিছু বেনিফিশিয়াল মলিকুল তৈরি হচ্ছে, যেগুলোর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে এবং এন্ডোথেলিয়াল প্রোটেকশন দিচ্ছে। এখন কোভিড-19 ইনফেকশনের কারণে কি হচ্ছে আমরা দেখি। এটার কারণে এই যে যেহেতু অতিরিক্ত বেশি এনজিওটেনসিন কনভার্টিং 2 এনজাইম 2 রিসেপ্টরটা এক্সপ্রেস হয়ে গেল, এবং এইগুলির কারণে যেহেতু এনজিওটেনসিন এই রিসেপ্টরের মাধ্যমে ভাইরাসটা শরীরের ভিতরে প্রবেশ করে, এই রিসেপ্টর বেশি থাকার কারণে অগমেন্টেড এন্ট্রি হচ্ছে, প্রচুর বেশি পরিমাণে এগুলা সেলের ভিতরে ঢুকে পড়ছে এবং তাদের সাইটোপ্যাথিক ইফেক্টটা দেখা দিচ্ছে। এবং যেহেতু এই রিসেপ্টরটা ব্যবহৃত হচ্ছে সেলের ভিতরে ঢোকার জন্য, কাজে এই রিসেপ্টরটা ডাউন রেগুলেটেড হয়ে যাচ্ছে। ডাউন রেগুলেটেড হয়ে গেলে বেনিফিশিয়াল পাথওয়েটা হঠাৎ করে কিন্তু কমে গেল, যেটা প্রোটেকশন হিসেবে ছিল। তো রেজাল্ট হচ্ছে যে একটা ইমব্যালেন্স, যে এই পাথওয়েটা অ্যাক্টিভেটেড আছে এবং এই বেনিফিশিয়াল পাথওয়েটা ডাউন রেগুলেটেড হয়ে গেল, যার কারণে এই যে ইমব্যালেন্সের কারণে দেখা যাচ্ছে যে অগমেন্টেড সিস্টেমিক ইনফ্লামেশন হচ্ছে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে, এন্ডোথেলিয়াইটিস হচ্ছে, এবং থ্রম্বোটিক ইভেন্ট হচ্ছে ইন কোভিড-19 পেশেন্টস। বলা হচ্ছে যে এটাকে ছোট করে দেখার কোনো মানে ইয়ে নেই, কারণ অল এন্ডোথেলিয়াল সেলস এক্সপ্রেস দিস এই রিসেপ্টরটা, এবং আমাদের বডিতে এন্টায়ার এন্ডোথেলিয়াল সারফেস যেটা, সেটা কিন্তু হিউজ, কম্পারেবল টু দ্যাট অফ 6 টেনিস কোর্টস। কাজে এই হিউজ সারফেসে যে ঘটনাগুলো ঘটছে সেটার কারণেই কিন্তু এই হাইটেন ইনফ্লামেশন এবং থ্রম্বোটিক ইভেন্ট হচ্ছে। এই যে প্যাথোলজি ফিজিওলজিটা বলা হলো, এই প্যাথোফিজিওলজির ট্রিটমেন্ট ইমপ্লিকেশন এই জন্যই দেখা যাচ্ছে হাইটেন ইনফ্লামেশনের জন্য আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা স্টেরয়েড ব্যবহার করি, এবং আমরা অ্যান্টিকোগুলেন্ট ব্যবহার করি। এই ইনফ্লামেশনের সাথে কিন্তু এই প্রোথ্রম্বোটিক কন্ডিশনটা ইন্টারলিঙ্কড।
সো দুইটা হিট হাইপোথিসিস আমরা একটু এইখানে আবার দেখানো হয়েছে যে এই রিস্ক ফ্যাক্টর বা কোমরবিড কন্ডিশন গুলা ফার্স্ট হিট অর্থাৎ প্রথমে একটা ইনফ্লামেশন তৈরি করে এবং সেকেন্ড হিট হচ্ছে কোভিড-19 এই ইনফ্লামেশনটাকে অগমেন্টেড করে মোটামুটি ভাবে আরো খারাপ অবস্থা সৃষ্টি করে, মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস, অ্যারিথমিয়া এবং হাইটেন ইনফ্লামেশন তৈরি করে। আচ্ছা, এখন আমরা চলে আসি অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া কাদেরকে আমরা অ্যাডমিশন দিব আমরা সবাই জানি, এটা গাইডলাইন যেটা বলছে যে মাইল্ড কেসেস উইথ মাল্টিপল আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস, অনেকগুলি ডায়াবেটিস, হাইপারটেনশন এবং এগুলো যদি আনকন্ট্রোল থাকে, মডারেট কেস গুলাকে আমরা ভর্তি দিব, সিভিয়ার নিউমোনিয়া গুলাকে আমরা ভর্তি দিব, ক্রিটিক্যাল কোভিড পেশেন্ট তো অবশ্যই, হাইপক্সিমিয়া যাদের আছে 93 এর নিচে যাদের আছে অক্সিজেন স্যাচুরেশন, এবং পেশেন্ট উইথ মাল্টিপল আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস যেমন হাই রিস্ক প্রেগনেন্সি, অ্যাক্টিভ ম্যালিগনেন্সি, ডিভিটি যদি আগে থেকে থাকে, এই পেশেন্ট গুলোকে আমরা হাসপাতালে ভর্তি দিব। শুধুমাত্র হোম কেয়ার পাবে হচ্ছে মাইল্ড কেসেস যাদের কোনো কোমরবিড কন্ডিশন নাই অথবা কন্ট্রোল কোমরবিড কন্ডিশন আছে, তারা বাসায় থাকবে। ইনভেস্টিগেশনস আমরা কি কি করব? All suspected COVID-19 cases should be tested for COVID-19 using antigen test or nucleic acid test, RT-PCR. তো আমরা এখন কিন্তু আমাদের সিলেটেও কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চলে আসছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের আমরা সুযোগ নিতে পারি। RT-PCR should be performed if antigen test is negative. তো এটা যেহেতু র্যাপিডলি করা যায়, আমরা প্রথমে কারো যদি অ্যান্টিজেন টেস্ট করি এবং ক্লিনিক্যাল সাসপিশন যদি হাই হয় তখন তাকে কিন্তু RT-PCR করতে হবে, কারণ RT-PCR ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। তবে RT-PCR এই যদিও নেগেটিভ হয় একবার বা কয়েকবার, ডু নট রুল আউট কোভিড-19। এখানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের উপরে গুরুত্ব দিতে হবে। অ্যাজ এটা একটা এপিডেমিক ফর্মে দেখা দিচ্ছে, সাইন সিম্পটম যদি থাকে, উই মাস্ট সাসপেক্ট কোভিড-19 এন্ড ট্রিট অ্যাকর্ডিংলি। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্পর্কে কয়েকটা কথা। এটা ভাইরাল প্রোটিনকে ডিটেক্ট করে, এটা ইনএক্সপেন্সিভ, 15 থেকে 30 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, পয়েন্ট অফ কেয়ারে পারফর্ম করা যায়, খুব স্পেশাল ইকুইপমেন্ট বা পার্সোনাল লাগে না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা একটু লেস সেনসিটিভ, ফলস নেগেটিভ অ্যাপিয়ার করতে পারে। ইমেজিং এর মধ্যে এক্স-রে এবং HRCT স্ক্যান আমরা করতে পারি। এই টেস্টগুলো কিন্তু ডায়াগনোসিসের জন্য রিকোয়ার্ড না, এটা খুব ইম্পর্টেন্ট। দে এইডস দ্য ডায়াগনোসিস, দে মে এইড ইন দ্য ডায়াগনোসিস, এবং the findings they provide are non-specific. These findings can be found in other diseases, যেমন ILD তে, আদার ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে, ব্রঙ্কোনিউমোনিয়াতে যে সমস্ত ফাইন্ডিং পাওয়া যায় সেগুলো কোভিড-19 এর সাথে ওভারল্যাপ করতে পারে। কাজেই তাদের এটা যখন দরকার হবে তখন করতে হবে, এবং করার যে জেনারেল রুল সেটা হচ্ছে যে ইমেজিং শুড অনলি বি ডান ইফ ইট ইজ লাইকলি টু চেঞ্জ দ্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। ক্লিনিক্যাল ম্যানেজমেন্টকে যদি চেঞ্জ করতে পারে, করার সম্ভাবনা থাকে, আমার তখনই ইমেজিং করতে হবে, বিকজ HRCT স্ক্যান কিন্তু অনেক রেডিয়েশন এক্সপোজার ক্যারি করে। এক্সরেতে এটা একটা নর্মাল এক্সরে এবং এটা একটা কোভিড-19 পেশেন্ট এক্সরে উইথ নিউমোনিয়া। এখানে পেরিফেরাল থাকে অপাসিটি গুলা, এখানে নিউমোনিক কনসোলিডেশন দেখা যাচ্ছে। এটা একটা সিটি স্ক্যান। সিটি স্ক্যান ফাইন্ডিং গুলো আমরা জানি যে বাইলেটারাল ইনভলভমেন্ট ইন মোস্ট পেশেন্টস থাকে, মাল্টিপল এরিয়াস অফ কনসোলিডেশন থাকে, গ্রাউন্ড ক্লাস অপাসিটিস GGO যেটা, সেটা বাইলেটারাল, সাবপ্লুরাল এবং পেরিফেরাল, এবং এটা ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স বলা হয়। এটা একটা আমাদের যে টাইলস গুলা ভেঙে গেলে যেরকম একটা অ্যাপিয়ারেন্স হয় সেরকম ধরনের অ্যাপিয়ারেন্স হয় বলি এটা বলা হয়। দিস আর দ্য ক্লাসিক্যাল ফাইন্ডিং, এবং ক্লাসিক্যাল ফাইন্ডিং যে সবসময় থাকবে এমন কোনো কথা নাই। তাহলে আমরা টেস্ট PCR করলাম, র্যাপিড অ্যান্টিজেন করলাম, ইমেজিং করলাম, এরপরে আমরা ল্যাব ইনভেস্টিগেশন কিছু করব, এবং এগুলা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টকে সাহায্য করার জন্য এই টেস্টগুলা করা হয়, এবং দিস আর ডান অ্যাকর্ডিং টু রিসোর্স অ্যাভেলেবিলিটি অ্যান্ড দিস শুড বি ডান আন্ডার ক্লিনিশিয়ানস ডিসক্রিশন। পেশেন্টের ফাইন্ডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু সিলেকশন করতে হবে এই ইনভেস্টিগেশন গুলা। এই সাধারণত 4 ধরনের ইনভেস্টিগেশন করা হয়। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স আছে কিনা এটা দেখার জন্য, যেমন CBC, CRP, D-dimer, সেরাম ফেরিটিন, IL-6, এটা সাইটোকাইন স্টর্ম, এই সমস্ত জিনিসগুলো যদি বেশি থাকে, সিস্টেমিক ইনফ্লামেশন বেশি হচ্ছে কিনা দেখার জন্য করা হয়। এবং ইনফ্লামেশনের সাথে যদি বেশি হয়, কোগুলেশন এটার সাথে ইন্টারলিঙ্কড, তো এই প্রোথ্রম্বোটিক স্টেট আছে কিনা দেখার জন্য D-dimer, প্রোথ্রোমিন টাইম, পার্শিয়াল প্রোথ্রোমিন টাইম, ফিব্রিনোজেন করা হয়। DIC হয়ে গেল কিনা, এগুলি কিন্তু এই কোগুলেশন স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পারবো। এবং এই কোগুলেশন যদি হয়, মাইক্রোথ্রম্বাই হতে পারে, ম্যাক্রোথ্রম্বাস হতে পারে, আর্টেরিয়াল থ্রম্বাস হতে পারে, ভেনাস থ্রম্বাস হতে পারে, এবং এই কারণে অর্গান ডিসফাংশন কিন্তু দেখা দিতে পারে।
এই অর্গান ডিসফাংশন দেখার জন্য আমরা সিরাম ক্রিয়েটিনিন, সিরাম এলক্লাইড, সিরাম এএলটি, ইসিজি, ট্রোপোনিন আই, সিরাম প্রোবিএনপি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এগুলো আমরা করতে পারি অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আর ক্লিনিক্যাল নিড। সেপসিস স্ক্রিন করা যেতে পারে, সিবিসি, সিআরপি, প্রোক্যালসিটোনিন, সিরাম ল্যাকটেট, ব্লাড ফর সিএস অর এনি আদার স্পেসিমেন ফর কালচার এন্ড সেন্সিটিভিটি আমরা করতে পারি। এখানে পুর আউটকাম ইন্ডিকেটরস কিছু কিছু বলা আছে, যেমন কারো যদি লিম্ফোপেনিয়া থাকে তার পুর আউটকাম মানে ডিনোট করে, থ্রোম্বোসাইটোপেনিয়া, এলিভেটেড লিভার এনজাইম, এলডিএইচ যদি বেশি থাকে, এলিভেটেড ইনফ্লামেটরি মার্কার যদি থাকে, এলিভেটেড সাইটোকাইন্স যদি থাকে ইনফ্লামেটরি, ডি ডাইমার বেশি থাকে, প্রোথ্রোমিন টাইম, ট্রোপোনিন, সি ফসফেট ক্রিয়েটিনিন বেশি যদি থাকে, অথবা কারো যদি অ্যাকিউট কিডনি ইনজুরি অ্যাজ ক্লিনিক্যালি ডিফাইন্ড, ক্রিয়েটিনিন বেশি হঠাৎ করে যদি বাড়তে শুরু করে, এগুলা পোর আউটকাম ইন্ডিকেটরস। আমরা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং পেশেন্ট মনিটরিং এ চলে আসলাম। আমরা আগে বলেছি যে মাইল্ড কেস গুলাকে আমরা হোম ম্যানেজমেন্ট করবো টেলিমেডিসিনের মাধ্যমে। মাইল্ড কেসেস উইথ আনকন্ট্রোল কোমরবিড কন্ডিশন, মডারেট কেস, সিভিয়ার কেস এদেরকে আমরা হসপিটালে ভর্তি করব এবং ক্রিটিক্যাল কেস গুলাকে আইসিইউতে ভর্তি করব। অল কেসেস উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস মাস্ট বি অ্যাডমিটেড ফর ফার্দার ইভালুয়েশন এন্ড মনিটরিং। এখন আমরা অ্যাসিম্পটোমেটিক এবং বিভিন্ন যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল সেগুলো আস্তে আস্তে যাব। আমরা ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট খুব একটা টাচ করব না, আমরা মূলত অ্যাসিম্পটোমেটিক, মাইল্ড, মডারেট, সিভিয়ার পেশেন্টগুলো কিভাবে ম্যানেজ করবো আমরা ধাপে ধাপে আলাপ করছি। অ্যাসিম্পটোমেটিক পেশেন্টগুলোর সাপোর্টিভ কেয়ার এবং আইসোলেশন প্রোটোকল মেনটেন করতে হবে, কারণ তাদের কোনো সিমটম না। তাদের যে হোম আইসোলেশন প্রোটোকল সেটা হচ্ছে তারা বাসায় থাকবে, সেলফ আইসোলেশন থাকবে, আলাদা একটা জায়গায় রুমে থাকবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং উইথ ফ্যামিলি মেম্বার, if possible remain in a single separate room, no visitors, regular hand washing, cough etiquette এবং মাস্ক বোথ বাই পেশেন্ট এন্ড কেয়ার গিভার। এভাবে তারা হোম আইসোলেশনে থাকবে এবং এগুলা মাইল্ড পেশেন্টের ক্ষেত্রেও এই ধরনের হোম আইসোলেশন থাকবে। মাইল্ড পেশেন্ট গুলাকে আমরা 3 ভাগে ভাগ করেছি: মাইল্ড কেস উইদাউট কোমরবিড কন্ডিশনস, মাইল্ড কেস উইথ কন্ট্রোল কোমরবিড কন্ডিশনস এবং মাইল্ড কেস উইথ আনকন্ট্রোল কোমরবিড কন্ডিশনস। যাদের কোনো কোমরবিড কন্ডিশন নাই তারা বাসায় হোম আইসোলেশনে থাকবে এবং তাদের মোটামুটি প্রোটোকলটা অ্যাসিম্পটোমেটিক পেশেন্টদের মতোই থাকবে। টেলিমেডিসিনের মাধ্যমে তাদের সিমটোমেটিক ম্যানেজমেন্ট করতে হবে, সিমটোমেটিক অনলি সিমটোমেটিক ম্যানেজমেন্ট। যাদের কন্ট্রোল কোমরবিড কন্ডিশন আছে তারাও বাসায় ম্যানেজ হবে, ম্যানেজমেন্ট করা যাবে টেলিমেডিসিনের মাধ্যমে এটার মতোই। তবে দুই ক্ষেত্রেই দেখতে হবে পেশেন্ট শুড বি কেয়ারফুলি মনিটরড অ্যাট হোম উইথ ফিঙ্গার পালস অক্সিমেট্রি and watchful about danger sign. Danger sign গুলো আমরা পরে আসতেছি, এই ডেঞ্জার সাইন গুলো আমরা দেখবো পালস অক্সিমেট্রি সহ। এই কারণ এই মাইল্ড কেস আজকে যিনি আছেন উনি কিন্তু কালকে মডারেট হয়ে যেতে পারেন, সিভিয়ার হয়ে যেতে পারেন, সেই জন্য মনিটরিং অফ দিস পেশেন্টস ফর ডেঞ্জার সাইন এন্ড পালস অক্সিমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাইল্ড কেস উইথ মাল্টিপল কোমরবিড কন্ডিশন যারা আছেন তাদের কিন্তু থ্রোম্বোপ্রোফাইলেক্সিস লাগবে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। মাইল্ড কেসের ম্যানেজমেন্ট হচ্ছে, মাইল্ড কেসে কিন্তু খুব বেশি মিসম্যানেজমেন্ট হয়, প্রচুর ওষুধপত্র দিয়ে দেয়। আমাকে সেদিন একজন জিজ্ঞেস করলো যে ডাক্তার সাহেব আমি তো ওই কোভিড-19 পজিটিভ ধরা পড়ছে, আমি এজিথ্রোমাইসিন শুরু করে দিছি, তারপর ডক্সিসাইক্লিন শুরু করে দিছি, তারপরে ওই যে আইভারমেকটিন শুরু করে দিছি, আর কি লাগবে ডাক্তার সাহেব? মোটামুটি ভাবে তারা মানে প্যানিক হয়ে অনেক ওষুধপত্র শুরু করে দেয়। আমরা এখানে মাইল্ড কেসের ম্যানেজমেন্টটা দেখছি, জ্বরের জন্য প্যারাসিটামল 500 মিলিগ্রাম 1 থেকে 2টা ট্যাবলেট 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। এন্টিহিস্টামিন দিব রাইনোরিয়ার জন্য, কাফের জন্য অ্যান্টিটুসিভ, ড্রাই কাফের জন্য। যদি এটাতে না হয় বা আগে যদি তার অ্যাজমা থাকে বা এই অ্যান্টিটুসিভে যদি সে ভালো না হয় কাশি, ইনহেলড বিউডেসোনাইট 200 মাইক্রোগ্রাম 2 পাফস 12 আওয়ারলি নেওয়া যেতে পারে। এবং এদেরকে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস দিব। মাইল্ড কেস যাদের কন্ট্রোল মাল্টিপল কোমরবিড কন্ডিশন আছে তাদেরকে আমরা থ্রোম্বোপ্রোফাইলেক্সিস দিব ইন দ্য ফর্ম অফ এনক্সাপারিন। এখানে ওরাল অ্যান্টিকোগুলেন্টের কোনো ভূমিকা নাই। গাইডলাইন ডু নট টেল অ্যাবাউট ওরাল অ্যান্টিকোগুলেন্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এদের প্যারেন্টাল অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ওয়ান্স ডেইলি। ওবেস পেশেন্টের ক্ষেত্রে যদি বিএমআই 40-এর বেশি হয় তাহলে শুধুমাত্র 40 মিলিগ্রাম বিআইটি, আদারওয়াইজ 40 বিএমআই নিচে সব পেশেন্টের ক্ষেত্রে একটাই ডোজ 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ওয়ান্স ডেইলি। যদি রেনাল ফেলিউর থাকে, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 30 নিচে থাকে তাহলে এনক্সাপারিন 20 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ওডি দিব আমরা। আর যদি দেখা যায়
যে পেশেন্টের দরকার পড়ে অনেক সময় এরকম রেনাল ফেলিউর, অ্যাডভান্স রেনাল ফেলিউরের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন দিয়ে থাকি। 5000 ইউনিট সাবকিউরাসলি বিডি করে আমরা শুরু করব। মাইল্ড কেসের ম্যানেজমেন্ট আমরা কন্টিনিউ করছি। অক্সিজেন স্যাচুরেশন মনিটর করতে হবে রেস্টে, এবং 6 মিনিট হাঁটলে পরে তার ডিস্যাচুরেশন হয় কিনা, অক্সিজেন স্যাচুরেশন কমে যায় কিনা, এটা কিন্তু দেখাটা জরুরি। তাতে করে বোঝা যাবে এই পেশেন্টটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য তার ক্ষেত্রে আমরা সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকে নিতে পারবো। এবং যে ডেঞ্জার সাইন তাদের মধ্যে দেখতে হবে, যেটা আগে বলেছিলাম, এই ডেঞ্জার সাইন গুলো হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি, চেস্ট পেইন, যারা বাসায় আছেন তাদের ক্ষেত্রে এগুলো মনিটর করতে হবে, লাইট হেডেডনেস বা সিনকোপ, ডিসওরিয়েন্টেশন, অল্টারড মেন্টাল স্টেট, এক্সট্রিম উইকনেস হুইচ রেজাল্টস ইন ডিফিকাল্টি ইন ওয়াকিং, এত দুর্বল যে হাঁটতে পারে না, এবং ড্রপ ইন অক্সিজেন স্যাচুরেশন লেস দেন 93%। এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। এইগুলো অ্যাপিয়ার করে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে যারা হোম আইসোলেশন হোমে আছে। যদি এগুলো অ্যাপিয়ার করে তখন তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে হবে। মাইল্ড কেসে কোনো ইনভেস্টিগেশন দরকার নেই। মাইল্ড কেসে ভয় পেয়ে কোনো ইনভেস্টিগেশন তেমনটা দরকার নাই, আনলেস the clinician thinks that it is required in that particular patient. There is no role of systemic steroid in mild cases. পরিষ্কার বলা আছে, rather it may be harmful if given during the viremic phase of the disease, especially in the first 7 days. আমরা যেন প্রথম 7 দিনের মধ্যে ভাইরেমিক ফেজে কোনো সিস্টেমিক স্টেরয়েড ব্যবহার না করি, আনলেস ইট ইজ রিকোয়ার্ড ফর আদার ইন্ডিকেশনস। মডারেট কেসে আমরা কিভাবে ম্যানেজ করব? সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট মাইল্ড ক্ষেত্রে যেরকম ম্যানেজ করেছি মাইল্ডের মতোই। এখানে অক্সিজেন লেগে যেতে পারে, কিন্তু সব মডারেট ক্ষেত্রে কিন্তু অক্সিজেন লাগবে না। যদি অক্সিজেন লাগে তাদের নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হবে, এবং টার্গেট অক্সিজেন হবে 94% ডিউরিং ইনিশিয়াল রিসাসিটেশন। যখন কমতে শুরু করলো তখন আমরা অক্সিজেন দিব, 94 রাখার চেষ্টা করব। যখন পেশেন্ট স্টেবল হয়ে যাবে, 90 উপরে থাকলে আমরা সন্তুষ্ট। 90 থাকলে স্টেবল পেশেন্টের ক্ষেত্রে 90 থাকলে আমরা অক্সিজেন বন্ধ করে দিতে পারবো। 90 যদি চলে আসে, 91 সেটেল করে যায়, যদি অক্সিজেন আমরা বন্ধ করে দেই তাহলে কিন্তু এটা অক্সিজেন রিকোয়ারিং মডারেট কেস হলো না, তখন কিন্তু তার অক্সিজেন আর রিকোয়ার করতেছে না। সেটা ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রেগন্যান্ট যারা আছেন, যাদের আদার অর্গান ফেলিউর আছে, যেমন ধরা যাক হার্ট ফেলিউর আছে, সিওপিডি আছে, সিওপিডি থাকলে অবশ্যই 88 to 92 বলছে টার্গেট। প্রেগন্যান্ট উইমেনের ক্ষেত্রে টার্গেট হচ্ছে 94%। এদের ক্ষেত্রে প্রনিং করতে হবে। প্রনিং এর শিডিউলটা আমি একটু পরে দেখাচ্ছি। সিভিয়ার ক্ষেত্রে টোটাল 4 to 6 hours প্রনিং পার ডে, ডিভাইডেড ইন শর্টার পিরিয়ডস ওভার দ্য ডে। এতে করে অক্সিজেনেশনটা একটু ইমপ্রুভ হয়। মডারেট ক্ষেত্রে থ্রম্বোপ্রোফাইলেক্সিস মাইল্ডের মতো সেম একই রকম। ডিউরেশনটা এখানে বলা হচ্ছে যে কতদিন দিব আমরা এই অ্যান্টিকোগুলেশনটা। আমরা এই যে এনক্সাপারিন দিচ্ছি এটা 7 দিন দিব, অথবা টিল ডিসচার্জ, হুইচ এভার ইজ লঙ্গার। মানে হচ্ছে একটা পেশেন্ট 5 দিন থেকে বাসায় চলে গেল, তাহলে তাকে কিন্তু আরো 2 দিন এনক্সাপারিন দিয়ে এরপরে আমরা ওরালি সুইচ করব। আরেকজন 9 দিন থাকলো হাসপাতালে, তাহলে 9 দিনই সে পাবে, তখন তার 7 দিন হবে না, হুইচ এভার ইজ লঙ্গার। এবং এইটা প্যারেন্টাল শেষ করার পরে তাকে রিভারক্সাবান দিব, ওরাল অ্যান্টিকোগুলেন্ট 10 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, অথবা এপিক্সাবান 2.5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 1 মান্থ। কিন্তু এই ডিউরেশনটা এই যে বলা হচ্ছে, এটা সম্পর্কে কিন্তু লো কোয়ালিটি এভিডেন্স এখন আমাদের হাতে আছে, হাই কোয়ালিটি এভিডেন্স নাই যে কতদিন আমাদের দিতে হবে। এবং এটা নির্ভর করে পেশেন্টের রিস্ক অফ থ্রম্বোএম্বোলিজমের উপরে, এবং এটা পেশেন্টের বিবেচনাধীন। উনি যেটা মনে করে 2 সপ্তাহে শেষ করে দিতে বলে 2 সপ্তাহ শেষ করবেন, 1.5 মাসও লাগতে পারে। The treating clinician will decide depending upon the patient's risk of thromboembolism. মডারেট কেসে অ্যান্টিভাইরাল ড্রাগ এর ক্ষেত্রে বলা হচ্ছে যে রেমডেসিভির শুড বি ইউজড উইদিন 10 days of symptom onset, 10 দিনের মধ্যে দিতে হবে। এবং এই অ্যান্টিভাইরাল দেওয়ার সিদ্ধান্ত এট দ্য ডিসক্রিপশন অফ কনসালটেন্ট ওয়ার্কিং ইন দ্য হসপিটাল, কনসালটেন্টের ডিসক্রিপশনে থাকতে হবে। এবং এটা হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে দিতে হবে, বাসায় কিন্তু দেওয়া যাবে না। এবং যে পেশেন্টের হাইপক্সিক থাকে এবং অক্সিজেন রিকোয়ারিং থাকে, এবং যাদের ব্রিদিং ডিফিকাল্টি হয়, আমরা শ্বাসকষ্ট হচ্ছে, তাদের অক্সিজেন লাগছে, এরকম পেশেন্টের ক্ষেত্রে 10 দিনের ভিতরে হসপিটালাইজ পেশেন্টের রেমডেসিভির দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাট এটা কিন্তু কনসালটেন্ট সিদ্ধান্ত নিবে, কারণ এখানে আরো কিছু ব্যাপার আছে যে এর রেনাল ফাংশন কেমন। রেমডেসিভির ইজ নট রিকমেন্ডেড ফর পেশেন্টস উইথ ইজিএফআর লেস দেন 30 ml per minute. এবং রেগুলার হেপাটিক মনিটরিং, হেপাটিক ফাংশন মনিটরিং ইজ রিকোয়ার্ড বাই ডেইলি মনিটরিং অফ সিরাম ALT। এবং stop remdesivir if serum ALT is more than 5 times the upper normal limit. কাজেই no drug comes without side effects.
কাজে কনসালটেন্টের মনিটরিং এ এই রেমডেসিভিরটা দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। স্টেরয়েড আমরা দিব যে সমস্ত পেশেন্টের অক্সিজেন রিকোয়ার করে, যারা হাইপক্সিক, যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে এবং হাইপক্সিক লেস দেন 93% অক্সিজেন আছে, হাইপক্সিক হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিতে পারি। কিন্তু এই মডারেট ক্ষেত্রে স্টেরয়েড দেওয়ার যে ওরালি যে দিচ্ছি আমরা, এটা আবার ওরালি বলা হচ্ছে 6 মিলিগ্রাম ওরালি, এটার কিন্তু লো কোয়ালিটি এভিডেন্স, এখন পর্যন্ত লো কোয়ালিটি এভিডেন্স আছে, আমাদের গাইডলাইনে বলছে দেওয়ার জন্য, বাট নোট দ্যাট ইট ইজ ওরালি 6 মিলিগ্রাম ডেইলি মডারেট ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে there is no role of antibiotic in COVID-19 infection because it's a viral disease. Oral antibiotic যদি দরকার হয় when you suspect bacterial infection, when you need an antibiotic, you will select either amoxicillin, clavulanic acid or doxycycline. এটা গাইডলাইনে বলে দিচ্ছে যে আমরা যদি দরকার লাগে এই দুটো অ্যান্টিবায়োটিক থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ইনভেস্টিগেশন আমরা করব, যেগুলো আমরা আগে বলেছি, ল্যাব ইনভেস্টিগেশন আমরা যেভাবে বলেছি সেভাবে আমরা করব, ইমেজিং এবং ল্যাব টেস্ট, এবং এটা ট্রিটিং ক্লিনিশিয়ানস ডিসিশন এবং পার্টিকুলার পেশেন্ট এর উপর নির্ভরশীল। আমরা সিভিয়ার কেসের ম্যানেজমেন্টে চলে আসছি। এখানে সিমটোমেটিক ম্যানেজমেন্ট আমরা করব মাইল্ড মডারেটের মতো, কাফ এবং ফিভারের as described in mild illness. এখানে অক্সিজেন থেরাপি খুব ভালো মতো লেগে যাবে, and we must escalate the oxygen flow as per patient's SpO2 and degree of respiratory distress. যতটুক তার অক্সিজেন দরকার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা তার অক্সিজেন ডেলিভারি ডিভাইস, বিভিন্ন রকম আছে, অক্সিজেন ডেলিভারি ডিভাইসের মাধ্যমে আমরা তার SpO2টা মেইনটেইন করার চেষ্টা করব। এবং এক একটা অক্সিজেন ডেলিভারি ডিভাইসের কিন্তু সর্বোচ্চ ক্ষমতা আছে অক্সিজেন ডেলিভারি করার, এর উপরে তার ক্ষমতা নাই বা দিলেও কোনো লাভ হবে না। নেজাল ক্যানুলা যেমন আপ টু 5 লিটার পর্যন্ত দেওয়া যেতে পারে, অক্সিজেন মাস্ক দিয়ে 6 to 10 লিটার পর্যন্ত, নন রিব্রেদার ব্যাগ উইথ রিজার্ভার ব্যাগ এটা দিয়ে 10 to 15 লিটার দেওয়া যেতে পারে, এবং এরপরে দরকার হলে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে আমরা যাব। এইগুলা লো ফ্লো স্টেট, লো ফ্লো যখন অল্প ফ্লো দরকার হয় ওয়ার্ডে দেওয়া যেতে পারে এইগুলা। এনি পেশেন্ট উইথ ইমার্জেন্সি সাইন্স ডিউরিং রিসাসিটেশন তাদের টার্গেট হচ্ছে 94 এর উপরে রাখতে হবে, এবং যখন রিসাসিটেটেড হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, তখন আমরা 90 এর উপরে টার্গেট করলেই চলবে, খুব বেশি দরকার নেই। প্রেগনেন্ট উইমেনে 92 to 95। ভয় পেয়ে গিয়ে যদি আমরা 96, 97 টার্গেট করি, অক্সিজেন কিন্তু বেশি কিন্তু ভালো না, কারণ অক্সিজেন যদি আমরা বেশি দেই তাহলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল। সো উই মাস্ট বি অফ দিস ফ্যাক্ট। অক্সিজেন ডেলিভারি ডিভাইসগুলো আমরা অনেকেই জানি, এটা হচ্ছে নেজাল ক্যানুলা, এটা দিয়ে 5 লিটার পর্যন্ত দেওয়া যায়। এটা হচ্ছে ফেস মাস্ক, এটা দিয়ে 6 to 10 লিটার পর্যন্ত দেওয়া যায়। দিস ইজ এ নন রিব্রেদার ব্যাগ, এটা দিয়ে 10 to 15 লিটার পর্যন্ত আমরা দিতে পারি। এটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, বড় যন্ত্রটা দেখানো হয় নাই, এটাতে আপ টু 60 ইভেন আপ টু 70 লিটার পর্যন্ত প্রতি মিনিটে দেওয়া সম্ভব হয়। সো আমাদের অক্সিজেন ডেলিভারিটা এসকালেট করতে হবে ডিপেন্ডিং আপন পেশেন্টস হাইপোক্সিয়া লেভেল, স্টার্টিং ফ্রম নেজাল ক্যানুলা টু ফেস মাস্ক, নন রিব্রেদার মাস্ক, কোনো জায়গায় ভেঞ্চুরি মাস্ক ব্যবহার করা হয়, এবং টু হাই ফ্লো নেজাল ক্যানুলা। আমরা এই যে অক্সিজেন থেরাপি এসকেলেশনের একটা স্টেপ এখানে দেওয়া হয়েছে, আগে যেটা বললাম সেটাই, নেজাল ক্যানুলা দিয়ে আমরা দিব, তাতে করে যদি আমাদের টার্গেট 88 এর উপরে না আসে, তারপরে যদি SpO2 88 এর নিচে থাকে আমরা সিম্পল ফেস মাস্ক দিব। এটা দেওয়ার পরেও যদি SpO2 88 এর নিচে থাকে তখন নন রিব্রেদার মাস্ক দিব, তারপরেও যদি 88 এর নিচে থাকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে আমরা চেষ্টা দিব, তারপরেও যদি SpO2 88 এর নিচে থাকে NIV, নন ইনভেসিভ ভেন্টিলেশন দিব, এরপরেও যদি দেখা যায় 88 এর নিচে থাকে তখন মেকানিক্যাল ভেন্টিলেশন লেগে যেতে পারে। সিভিয়ার কেসের ম্যানেজমেন্ট আমরা কন্টিনিউ করছি। প্রনিং পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এওয়েক প্রনিং, ভেন্টিলেটর পেশেন্টে যারা থাকে ওইটা কিন্তু এওয়েক না, ওইটা ভেন্টিলেটেড পেশেন্টের প্রনিং যেটা, আর যারা ভেন্টিলেটেড না তাদের প্রনিংটাকে বলে এওয়েক প্রনিং। এওয়েক প্রনিং পজিশনে 4 থেকে 6 ঘন্টা করে প্রতিদিন বা তার চেয়ে বেশি লাগতে পারে, এবং এটা ডিভাইডেড ইন শর্টার পিরিয়ডস ওভার দ্য ডে করতে হবে। সিভিয়ারলি রিসমিক যারা আছে বা আদার কন্ট্রাইন্ডিকেশন যারা আছে তাদের ক্ষেত্রে এই প্রনিংটা অ্যাভয়েড করতে হবে, এবং তাদের ক্ষেত্রে ট্রাইল্যাটারাল অর সিটিং পজিশন, এটা একটা প্রনিং পজিশন। প্রনিং পজিশনের উপরে আসলে আরো বিস্তারিত মানে নলেজ নিয়ে কিন্তু প্রনিং এর ইয়ে করতে হবে, বালিশ কোথায় রাখতে হবে কিভাবে। তো প্রনিং এর আমরা একটা শিডিউল এখানে দিচ্ছি যে 30 মিনিট থেকে 2 ঘন্টা ফুললি প্রন অবস্থায় থাকবে, বেড ফ্ল্যাট অবস্থায়। তারপরের 30 মিনিট থেকে 2 ঘন্টা রাইট সাইডে সে মানে বেড ফ্ল্যাট অবস্থায় থাকবে, পেশেন্ট তার রাইট সাইডে শুয়ে থাকবে।
তারপরের 30 মিনিট থেকে 2 ঘন্টা পেশেন্ট সিটিং আপ থাকবে, বেডটা 30 থেকে 60 ডিগ্রিতে অ্যাডজাস্টেড থাকবে, তার হেড এন্ডটা এই অবস্থায় সে সিট আপ করা থাকবে। তারপরের 30 মিনিট থেকে 2 ঘন্টা সে লেফট সাইডে শুয়ে থাকবে, আগে ছিল রাইট সাইডে। তারপরে 30 মিনিট থেকে 2 ঘন্টা সে আবার প্রন পজিশনে থাকবে। এইভাবে সাইকেলটা রিপিট করা যেতে পারে। দিস ইজ এ সিম্পল ওয়ে আমরা করতে পারি। সিভিয়ার ক্ষেত্রে যদি আমরা এরকম প্রনিং করি তাহলে অক্সিজেনের নিডটা কম থাকবে এবং লাঙের যে সমস্ত মানে এরিয়াগুলা মানে ভেন্টিলেট হয়ে আরো অক্সিজেনেশনটা বাড়িয়ে দিতে পারে এবং ভেন্টিলেশনের সুবিধা হয়। সিভিয়ার কেসের ম্যানেজমেন্ট আমরা কন্টিনিউ করছি। স্টেরয়েড এখানে দেওয়া হচ্ছে ইনজেক্টেবল ডেক্সামেথাসোন 6 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 7 to 10 days। ইউভলিমা মেনটেন করব, ভলিউম ওভারলোড প্রিভেন্ট করব এবং অ্যান্টিকোগুলেশন দেব। সিভিয়ার কেসে আমরা থ্রোম্বোপ্রোফাইলেক্সিস যেটা দিচ্ছি সেখানে ডোজটা একটু বেশি। এখানে স্ট্যান্ডার্ড ডোজ 1, আগে কিন্তু প্রোফাইলেক্টিক ডোজ ছিল, এইখানেও এটাও একটা বলা হয় মানে এটা ইন্টেন্সিফাইড প্রোফাইলেক্সিস বা ইন্টারমিডিয়েট ডোজ বলা হয়, 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। এবং আমরা ব্লিডিং রিস্কটা অ্যাসেস করে দিতে হবে, সবাইকে গড়পড়তা সমানভাবে দিলে হবে না, কারো কারো ক্ষেত্রে ব্লিডিং রিস্ক বেশি আছে, যেমন ওল্ডার পিপল, যাদের লিভার ডিসফাংশন আছে, রেনাল ফেলিউর আছে, যাদের ক্ষেত্রে আগে পেপটিক আলসার ডিজিজ বা ব্লিডিং হিস্ট্রি ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লিডিং রিস্কটা মানে টালি করতে হবে এবং ওই পেশেন্টের ব্লিডিং হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা চেক করতে হবে। There is lack of high quality evidence of therapeutic anticoagulation in severe cases. সিভিয়ার কেস হয়ে গেলে আমরা অনেক সময় ভয় পেয়ে থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি টুয়াইস ডেইলি আমরা অনেক সময় দিয়ে থাকি, কিন্তু এটার ক্ষেত্রে এভিডেন্স কিন্তু কম। যদি থ্রোম্বোএম্বোলিজম হয়ে যায়, সাসপেক্টেড অর প্রোভেন থ্রোম্বোএম্বোলিজম, তাহলেই কেবল একমাত্র থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন আমরা দিব। আমরা পরে অ্যান্টিকোগুলেশনের পর একটা চার্ট দিব, সেখানে আমরা কম্পেয়ার করব যে হোয়াট ইজ প্রোফাইলেক্টিক, হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ডোজ এন্ড হোয়াট ইজ থেরাপিউটিক ডোজ। তো থ্রোম্বোপ্রোফাইলেক্সিস কতদিন দিব, মডারেটে আমরা যে পরিমাণ বলছিলাম ঠিক সেই পরিমাণই আমরা দিব, সেই একইভাবেই আমরা ওরালি শিফট করব। অ্যান্টিভাইরাল একই রকম মডারেটে যেভাবে বলেছিলাম সেইভাবেই অ্যান্টিভাইরাল 10 দিনের ভিতরে, যারা হাইপক্সিক তাদের ক্ষেত্রে, যার অক্সিজেন লাগে তাদের ক্ষেত্রে আমরা রেমডেসিভির দিব। অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে যে সিভিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লেগে যেতে পারে। IV broad spectrum antibiotic should be at the discretion of the consultant if bacterial infection is suspected. এবং ইনভেস্টিগেশন এখানে আরো বেশি ইনভেস্টিগেশন করা লাগতে পারে, সিবিসি, সিআরপি, ডি ডাইমার, সিরাম ফেরিটিন, সিরাম এলডিএইচ, সিরাম ক্রিয়েটিনিন, ALT, চেস্ট এক্সরে করা লাগতে পারে, আদার ল্যাব ইনভেস্টিগেশন, ইমেজিং as per treating clinician's decision. HRCT scan should not be routinely advised. It can only help in diagnostic dilemma. There is no role of HRCT scan in the management of COVID-19. Patient monitoring is very important in the treatment, in the management. Karon, it is important for early recognition of deterioration and monitoring of response to treatment. এই পেশেন্টটা মাইল্ড থেকে মডারেট বা মডারেট থেকে সিভিয়ারে যাচ্ছে কিনা এটা আর্লি রিকগনিশন করাটা মনিটরিং এর উদ্দেশ্য, এবং রেসপন্স টু ট্রিটমেন্ট, আমি যে চিকিৎসা দিচ্ছি এতে কাজ হচ্ছে কিনা এটা করার জন্য কিছু ক্লিনিক্যাল এবং কিছু ইনভেস্টিগেশন প্যারামিটারস, যে ইনভেস্টিগেশন প্যারামিটার গুলো আবার ক্লিনিক্যাল প্যারামিটার উপর ডিপেন্ড করে আমরা করি। ক্লিনিক্যাল প্যারামিটার আমরা জানি যে ভাইটালস গুলো আমরা মনিটর করব ডিপেন্ডিং আপন পেশেন্ট সিভিয়ারিটি, 4 to 6 আওয়ারলি বা আরো ঘন ঘন করা লাগতে পারে যদি পেশেন্ট মানে ক্রিটিক্যাল থাকে। রেসপিরেটরি রেট, হার্ট রেট, টেম্পারেচার, ব্লাড প্রেশার, SpO2, লেভেল অফ সাপ্লিমেন্টাল অক্সিজেন কতটুকু লাগছে, নিড ফর ইনক্রিজিং অক্সিজেন রিকোয়ারমেন্ট মানে বেড়ে যাচ্ছে কিনা অক্সিজেন রিকোয়ারমেন্টটা সেটা দেখবো, তার লেভেল অফ কনসিয়াসনেস, অল্টার্ড মেন্টাল স্টেট, সাইনস এন্ড সিমটমস অফ ভেনাস অর আর্টারিয়াল থ্রোম্বোএম্বোলিজম, ডিপ ভেন থ্রোম্বোসিস হচ্ছে কিনা, সব পালস গুলো আমরা চেক করব, এগুলো আমরা কিন্তু ক্লিনিক্যালি মনিটর করব। এবং ইনভেস্টিগেশনের মধ্যে ওইগুলা আগে যেগুলো আমরা আলাপ করেছি যে হেমাটোলজিক্যাল বা বায়োকেমিক্যাল প্যারামিটার যেগুলো সেগুলো আমরা দেখবো, এগুলা কোগুলেশন প্যারামিটার গুলো আমরা দেখবো, সেপসিস স্ক্রিন আমরা করতে পারি, ইসিজি এবং টেস্ট ইমেজিং যদি ইন্ডিকেটেড হয় তাহলে আমরা করব। তো এইভাবে আমরা পিরিয়ডিক্যালি এই পেশেন্ট গুলাকে যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে আমরা মনিটর করব টু ডিটেক্ট আর্লি সাইনস অফ ডিটোরিয়েশন এন্ড রেসপন্স টু ট্রিটমেন্ট। অ্যান্টিকোগুলেশন আমরা বলেছিলাম যে অ্যান্টিকোগুলেশনের আমরা এখানে একটু কম্পাইল করে মানে একসাথে আমরা বলার চেষ্টা করছি। গাইডলাইনে এভাবে একটা সুন্দর চার্ট দেওয়া আছে। 3 রকম ডোজ অফ অ্যান্টিকোগুলেশন আছে এনক্সাপারিনের। একটা হচ্ছে ডোজ, ইন্টারমিডিয়েট ডোজ অর হাইটেন্ড প্রোফাইলেক্টিক ডোজ বলা হয়, আর একটা থেরাপিউটিক ডোজ।
এই এনক্সাপারিনটা যখন আমরা 40 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি দিচ্ছি, এটা হচ্ছে প্রোফাইলেকটিক ডোজ, এবং এটা অ্যাডমিটেড যে সমস্ত মাইল্ড কেস উইথ আনকন্ট্রোল কোমরবিড কন্ডিশন বা প্রোথ্রম্বোটিক কন্ডিশন বা মডারেট কেস, এদেরকে দেওয়া হয়। সিভিয়ার কেস হলে আমরা ইন্টারমিডিয়েট ডোজে চলে যাই। এখানে 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি বিডি অথবা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ওয়ান্স ডেইলি, দুটো যে কোনোটাই দেওয়া যেতে পারে। এটা সিভিয়ার কেসে এই ইন্টারমিডিয়েট ডোজটা আমরা দিই। আর ক্রিটিক্যাল কেসে অথবা প্রোভেন যেখানে থ্রম্বোএম্বোলিজম হয়ে গেছে বা আমরা সাসপেক্ট করতেছি যে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, সে সমস্ত ক্ষেত্রে আমরা থেরাপিউটিক ডোজে আমরা দিয়ে দিব। থেরাপিউটিক ডোজটা হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি টুয়াইস ডেইলি, এবং রেনাল ফেলিউরে ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার হয়ে গেছে। এখানে একটা জিনিস মেনশনেবল, যে প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন শুড বি গিভেন ফর অল হসপিটালাইজড পেশেন্ট। প্রত্যেকটা হসপিটালাইজেশন পেশেন্ট যারা ইন্ডিকেশন মাফিক হাসপাতালে ভর্তি হয়েছে সবাই কিন্তু প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন পাবে। স্টেরয়েডের ডোজটা আমরা যেটা একটু আগে বললাম সিভিয়ার ক্ষেত্রে, এটা কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টে কিন্তু আরো বেশি ডোজ লাগে। যেমন এআরডিএস যদি থাকে সেখানে ডোজ হচ্ছে ইনজেকশন মিথাইল প্রেডনিসোলোন 1 to 2 মিলিগ্রাম পার কেজি 12 আওয়ারলি, অথবা ডেক্সামেথাসোন 20 মিলিগ্রাম আইভি ডেইলি ফর 5 days, 10 মিলিগ্রাম ডেইলি ফর নেক্সট 5 days, ফলোড বাই 5 মিলিগ্রাম আইভি ডেইলি ফর নেক্সট 5 days। এই 15 দিন একটা প্রোটোকল দেওয়া হচ্ছে। রিফ্র্যাক্টরি সেপসিসে আমাদের আগের যে প্রোটোকল সেটাই, এটা নন কোভিড পেশেন্টের যেরকম এখানেও সেরকম, হাইড্রোকর্টিসন ফর 50 মিলিগ্রাম আইভি 6 আওয়ারলি। সাইটোকাইন স্টর্মের ক্ষেত্রে মিথাইল পেনিসিলিন 1 to 2 মিলিগ্রাম পার কেজি 12 আওয়ারলি, অথবা ডেক্সামেথাসোন 10 মিলিগ্রাম 6 আওয়ারলি আমরা দিতে পারি। সো এটা কিন্তু অনেক বেশি ডোজ, যেটা আমরা সিভিয়ারের ক্ষেত্রে দিচ্ছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেশি ডোজ। সাইটোকাইন রিলিজ সিনড্রোমে অথবা এআরডিএস এ অনেক বেশি ডোজ দেওয়া হয়। রিকমেন্ডেশন অ্যাবাউট আদার ড্রাগস, কিছু কিছু আদার ড্রাগ সম্পর্কে রিকমেন্ডেশন, যেমন তোসিলিজুম্যাব, যেটা হচ্ছে অ্যান্টি IL-6 রিসেপ্টর অ্যান্টিবডি, হিউম্যানাইজড মনোক্লোনাল অ্যান্টিবডি। যে সমস্ত ওষুধের শেষে MAB কথাটা লেখা থাকবে, এটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। MA মনোক্লোনাল, AB তে অ্যান্টিবডি, এই ম্যাপ থাকলে এটা আমরা বুঝবো মনোক্লোনাল অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা আমরা জানি যে IL-6 এটা সাইটোকাইন স্টর্ম যাদের হয় এটা একটা ইনফ্লামেটরি মার্কার, এটা যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে সাইটোকাইন স্টর্মটা আসন্ন। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা টুসিলিজুম্যাব IL-6টা ব্লক করে এই সাইটোকাইন স্টর্মটা আমরা থামানোর চেষ্টা করি, এবং বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে এটা বেনিফিশিয়াল দেখা গেছে কিছু কিছু পার্সপেক্টিভ। কোথায় আমরা এটা দিব? দিস ইজ মিন ফর অনলি সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল কোভিড-19 পেশেন্টস। যদিও এই পেশেন্টদের ক্ষেত্রে রুটিনলি এটা দেওয়া হয়, ইট শুড নট বি ইউজড রুটিনলি ইন দিস কেসেস। এখানকারও সিলেক্টিভ কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হবে, যেখানে কিছু ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া দেখে এই তোসিলিজুম্যাবটা দেওয়া হয়। আমরা দেখে নিচ্ছি কোথায় দেওয়া হয়। ইট ইজ ইন্ডিকেটেড ইন দিস ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়াতে, যেখানে 18 বছরের বেশি যারা আইসিইউতে ভর্তি হয়েছে, যাদের অক্সিজেন রিকোয়ারমেন্টটা লাগতেছে ইন দ্য ফর্ম অফ হাই ফ্লো নেজাল ক্যানুলা বা এনআইভি দিয়ে লাগতেছে, এবং মানে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন পাচ্ছে, সে 30 লিটারের বেশি অক্সিজেন পাচ্ছে, এবং যাদের হয়তো ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন লেগে যেতে পারে, এই সমস্ত পেশেন্ট গ্রুপের ক্ষেত্রে, এবং বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়াতে সিআরপি মোর দেন 75, IL-6 ও বেশি থাকে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, এইদের ক্ষেত্রে কিন্তু তোসিলিজুম্যাব দিলে কিছু কিছু ট্রায়ালে এবং আরসিটিতেও দেখা গেছে যে এদের হাসপাতাল স্টে, নিড ফর মেকানিক্যাল ভেন্টিলেশন এগুলো ইমপ্রুভ করে। ডোজিং হচ্ছে অনলি 1 ডোজ দেওয়া হয় 8 মিলিগ্রাম পার কেজি, এবং এটা রিপিট করা যেতে পারে, এবং সর্বোচ্চ 2টা ডোজ দেওয়া যেতে পারে, যেটা 12 থেকে 24 ঘন্টা পরে যদি ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আরেকটা ডোজ দেওয়া যেতে পারে। তোসিলিজুম্যাবের কিছু কন্ট্রাইন্ডিকেশন রয়ে গেছে, এটা কিন্তু মাইন্ডফুল হতে হবে, এইগুলা থাকলে কিন্তু আবার দেওয়া যাবে না। যাদের সিগনিফিকেন্ট ইমিউনোসাপ্রেশন আছে, ALT মোর দেন 5 টাইমস দ্য আপার নর্মাল লিমিট, হাই রিস্ক অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন, যাদের আনকন্ট্রোলড সিরিয়াস ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন রয়ে গেছে, নিউট্রোফিল কাউন্ট লেস দেন 500 এবং প্লেটলেট কাউন্ট লেস দেন 50,000, এদের ক্ষেত্রে কিন্তু তোসিলিজুম্যাব দেওয়া যাবে না। এই সিলেকশন করে যদি আমরা ইন্ডিকেশন থাকে তাহলে আমরা তোসিলিজুম্যাব দিব। বারিসিটিনেব অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে জেনাস কাইনেস বা জ্যাক ইনহিবিটর, এবং এগুলা কিভাবে কাজ করে? দে ইনহিবিট দি ইন্ট্রাসেলুলার সিগন্যালিং পাথওয়ে অফ সাইটোকাইন। সাইটোকাইন গুলো যে রিলিজ হয় এগুলো সেলের ভিতরে যখন কাজ করে
তাদের যে পারটারবেশনটা করে, খারাপ কাজগুলা, ক্ষতিকর যে হার্মফুল অ্যাক্টিভিটি করে, সেই অ্যাক্টিভিটিগুলা ইন্টারসেলুলার পাথের মাধ্যমে বন্ধ করে দেয় এই বারিসিটিনেপ। এটার ইন্ডিকেশন হচ্ছে আমাদের গাইডলাইন বলছে যে এটা হাইপক্সিক পেশেন্টের ক্ষেত্রে দিব, যাদের স্টেরয়েড ব্যবহার করা যাচ্ছে না, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস বা আদার যে সমস্ত ক্ষেত্র যেখানে আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারবো না, সে সমস্ত ক্ষেত্রে যাদের হাইপক্সিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা বারিসিটিনেপ ব্যবহার করব। ডোজ হচ্ছে 4 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 14 ডেজ, এবং তাদেরকে কিন্তু অ্যাড অন রেমডেসিভিরের সাথে ব্যবহার করতে হবে, কারণ যে সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালে এই বারিসিটিনেপ ইউজফুল দেখানো হয়েছে সেই সমস্ত ট্রায়ালে এই রেমডেসিভিরের সাথেই ব্যবহার করা হয়েছিল। তবে কিছু কিছু ট্রায়াল এখন অনগোয়িং যে স্টেরয়েডের সাথে বারিসিটিনেপ দেওয়া যাবে কিনা, এরকম কিছু লো কোয়ালিটি এভিডেন্স এখনো আছে, এবং সাম ট্রায়ালস আর অনগোয়িং। কনভালসেন্ট প্লাজমা থেরাপির ব্যাপারে ইট ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। আইভারমেকটিন, নো কোয়ালিটি evidence suggesting any role of ivermectin in treating COVID-19 in any grade of severity or preventing COVID-19. কাজে আইভারমেকটিন ইউজ করা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। বিভাসিজুম্যাব, এটাও একটা রিকম্বিনেন্ট হিউম্যানাইজড মনোক্লোনাল অ্যান্টিবডি, এটাও ব্যবহারের এটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু কোনো হাই কোয়ালিটি এভিডেন্স নাই যে এটা আমরা ব্যবহার করব। হাইড্রোক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, no evidence that anti-malarial drug hydroxychloroquine, chloroquine are effective either alone or in combination with azithromycin in the treatment or for prophylaxis of COVID-19. The combined use of these drugs increase toxicity and they may cause cardiac arrhythmia. কাজে এগুলো ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, কেউ যদি ইউজ করে অবৈজ্ঞানিক। ফেভিপিরাভির, this is an influenza drug of unknown efficacy in COVID-19, এটাও ব্যবহার করার জন্য কোনো রিকমেন্ডেশন নাই। দিস ইজ এ সামারি স্লাইড, এটা একটা সামারি স্লাইড আমরা দিচ্ছি। এখানে আমরা বলতেছি, এটা খেয়াল করেন যে এখানে মাইল্ড ডিজিজের আমরা 3টা ক্যাটাগরি ভাগ করেছি, মডারেট ডিজিজের 2টো ক্যাটাগরি, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। ডিজিজ স্পেকট্রাম, আর নিচে আমি দেওয়ার চেষ্টা করেছি ট্রিটমেন্ট স্পেকট্রাম। এখানে মাইল্ড ডিজিজ উইথ নো কোমরবিড কন্ডিশন, মাইল্ড ডিজিজ কোমরবিড কন্ডিশনস যেগুলো কন্ট্রোলড আছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ থেরাপি এবং ওয়াচফুল অ্যাবাউট ডেঞ্জার সাইন, এইগুলা। আর মাইল্ড ডিজিজ যারা আনকন্ট্রোলড মাল্টিপল কোমরবিড কন্ডিশন আছে তাদের সহ এই সবারই কিন্তু অ্যান্টিকোগুলেন্ট লাগবে, এবং এরা কিন্তু হাসপাতালে ভর্তি হবে, এবং এরা হচ্ছে নন হসপিটালাইজড। এইখান থেকে হাসপাতালে ভর্তি শুরু, এবং যাদেরই হাসপাতালে ভর্তি তাদেরই কিন্তু ফুল স্পেকট্রাম জুড়ে অ্যান্টিকোগুলেন্ট লাগবে, ডিফারেন্ট ডোজ। এবং একটা কথা একটু বলা দরকার, মডারেট সব পেশেন্টের কিন্তু অক্সিজেন লাগে না। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই যদি দেখা যায় যে পেশেন্ট সেটেল করার পরে আর অক্সিজেন লাগছে না, সে মেনটেন করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্সিজেন থেরাপি লাগছে না। সো মডারেট কেস ফুল অক্সিজেন, এর থেকে শুরু করে যারা অক্সিজেন লাগবে সিভিয়ার এবং ক্রিটিক্যাল, এদের ক্ষেত্রে তো অক্সিজেন আমরা দিব, এবং যাদের ক্ষেত্রে অক্সিজেন দিব তাদের ক্ষেত্রে স্টেরয়েড এবং রেমডেসিভিরও ইন্ডিকেটেড। এবং মডারেট ক্ষেত্রে যাদের অক্সিজেন লাগবে তাদের স্টেরয়েডটা ওরাল দিব, এবং সিভিয়ার এবং ক্রিটিক্যাল ক্ষেত্রে স্টেরয়েডটা ইনজেক্টেবল দিব। এবং রেমডেসিভির ফুল জায়গা জুড়ে যাদের অক্সিজেন লাগবে তাদের কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিকোগুলেন্ট লাগবে, অক্সিজেন লাগবে, স্টেরয়েড লাগবে, রেমডেসিভির লাগবে। অ্যান্টিবায়োটিক্স ইফ ইন্ডিকেটেড, সাধারণত দেখা যায় সিভিয়ার এবং ক্রিটিক্যাল ক্ষেত্রে অনেক সময় যদি কোমরবিড কন্ডিশন থাকে, হাসপাতালে ভর্তি থাকে, অন্যান্য রোগী থেকে ইনফেকশন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়ে যায়, এনিওয়ে তাদের লাগতে পারে, এটা লাগলে তাদের দিতে হবে। আর টোসিলিজুম্যাব দেওয়া হবে যদি ইন্ডিকেটেড হয় এই সিভিয়ার এবং ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে, যারা অক্সিজেন রিকোয়ার করতেছে থ্রু হাই ফ্লো নেজাল ক্যানুলা বা এনআইভির মাধ্যমে অক্সিজেন রিকোয়ার করতেছে, তাদের ক্ষেত্রে টোসিলিজুম্যাব দেওয়া যেতে পারে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। সো দিস ইজ এ সামারি। এবং আমরা যে সমস্ত ড্রাগগুলো বলেছিলাম যে আইভারমেকটিন, কনভালসেন্ট প্লাজমা, ফেভিপিরাভির, হাইড্রোক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, দে হ্যাভ এ বিগ নো। তাদের ইউজের ব্যাপারে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, and we should discontinue to use this unless they are used in a clinical trial. আমরা শেষ করে নিয়ে আসছি, আমরা আর 2টো স্লাইডে শেষ করে ফেলবো, আমরা এখন ছুটি দিব পেশেন্টকে। তো এই প্রশ্নটা আমাদের অনেক হয় যে কোভিড-19 পেশেন্ট তাদেরকে আমরা কতদিন আমরা রাখবো আইসোলেশনে। ডিসকন্টিনিউইং অফ ট্রান্সমিশন বেসড প্রিকশন ইনক্লুডিং আইসোলেশন অ্যান্ড রিটার্ন টু ওয়ার্কপ্লেস ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে দরকার পড়ে। অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যারা, তাদের 10 days আফটার স্যাম্পল কালেকশন।
যারা মাইল্ড সিম্পটোমেটিক পেশেন্ট ছিলেন তাদের 14 days after symptom onset, provided patient has got no fever and decreased respiratory symptoms for 3 days. 3 দিন ধরে তার কোনো জ্বর নাই এবং রেসপিরেটরি সিম্পটম কমে আসতেছে এবং সিম্পটোমেটিক হওয়ার পর থেকে 14 দিন পার হয়ে চলে গেছে, সিম্পটম অনসেট 14 দিন পার হয়ে গেছে, সে বের হয়ে আসতে পারবে। আর হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে 21 days after symptom onset, provided patient has no fever and decreased respiratory symptoms for 3 days. Discharge criteria is the last slide. Resolution of fever without the use of antipyretics such as paracetamol and significant improvement in the respiratory symptom যেমন cough, shortness of breath for at least 3 days, তখন তাদের আমরা ছুটি দিতে পারবো। There is no need of retesting the patient to give discharge from the hospital. অনেকে আমরা কিন্তু রিটেস্ট করার জন্য অস্থির হয়ে যাই, এই টেস্ট এটা এমনি নেগেটিভ হয়ে যাবে 14 দিন পরে, এবং আমরা জানি যে 14 দিন পরে টেস্ট করলে যদি পজিটিভ হয় এটা মানেই যে ভাইরাস তার মধ্যে আছে এমন কোনো কথা নাই। এটা অনেক সময় ভাইরাল মানে ফ্র্যাগমেন্টেড ভাইরাসকে ধরে নিয়ে আসতে পারে, পিসিআর আমরা জানি, সেক্ষেত্রে পজিটিভ হতে পারে। তবে হ্যাঁ, যারা হসপিটালাইজড সিভিয়ার এবং ক্রিটিক্যাল পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু 21 days পর্যন্ত দেখা গেছে যে ভাইরাস কিন্তু শরীরে থাকতে পারে, তাদের ক্ষেত্রে আলাদা। সেই জন্যই ফর সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল কোভিড পেশেন্টস ফিজিশিয়ানস ডিসক্রিশন মে বি ইউজড ফর গিভিং ডিসচার্জ। থ্যাংক ইউ। Thank you, sir, for giving us your valuable time and giving a very excellent presentation in front of us. And now I request all the audience, all the participants to raise any question if you have to our presenter, Shishi Prasad sir, and also our other senior teacher is present here. Thank you. স্যার আসসালামু আলাইকুম, আমি ডক্টর আরিফা, গাইনিকস রেসিডেন্ট এইচবি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন। স্যার প্রেগন্যান্ট লেডি মডারেট কেস, কোনো অক্সিজেন রিকোয়ারমেন্ট লাগছে না, তাকে কি আমি ওরাল স্টেরয়েড দিতে পারবো? এটা তো প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, সেই ক্ষেত্রে কি দিব? আপনি স্টেরয়েড কেন দিবেন? মডারেট অক্সিজেন লাগছে না, অক্সিজেন লাগছে না, জি অক্সিজেন যদি না লাগে, এই স্লাইডটা খেয়াল করেন, অক্সিজেন যদি না লাগে তাহলে স্টেরয়েড ইন্ডিকেটেড না। এই দেখেন এই স্লাইডটা সামনে লক্ষ্য করেন, মানে শুধুমাত্র অক্সিজেন যাদের রিকোয়ার করে তাদের স্টেরয়েড দরকার। সেই ক্ষেত্রে ওরালটা কি না, যদি তার অক্সিজেন দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি তাকে মানে, কারণ এখানে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, গাইডলাইন বলতেছে যে নন প্রেগনেন্টের ক্ষেত্রে যে চিকিৎসা আপনি সেই চিকিৎসাই তাকে দিবেন, কারণ লাইফ সেভিং যে সমস্ত ড্রাগ সেই ড্রাগগুলো তাকে দিতে হবে। এখন মাকে বাঁচানোর জন্য আপনাকে কিন্তু সেটা করতে হবে, ইউ মাস্ট গিভ, এবং সেই জন্য পেশেন্টের সাথে মুখোমুখি বসে ইউ মাস্ট অ্যাকচুয়ালি শেয়ার ডিসিশন মেকিং এর মাধ্যমে আপনি সেই ওষুধগুলা দিবেন। এবং এখানে দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন, মডারেট যদি অক্সিজেন রিকোয়ারমেন্ট না থাকে তাহলে তাকে স্টেরয়েড ইন্ডিকেশন নাই। হ্যাঁ জি, আর যদি অক্সিজেন লাগে সেই ক্ষেত্রে স্টেরয়েড আপনি ওরাল যেটা দিবেন। বলা ছিল, হ্যাঁ দিবেন, দিবেন, ওরালটা ওরালটা দিবেন, হ্যাঁ দিবেন, অবশ্যই দিতে হবে। তার এখানে ডোজ কোনো ইয়ে আছে? ডোজ হচ্ছে 6 মিলিগ্রাম ডেইলি ওরালি। 6 মিলিগ্রাম ডেইলি ওরালি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর জাহিদ বলছিলাম স্যার। জি, আমার হচ্ছে একটা প্রপোজাল বা প্রস্তাবনা স্যার। আমাদের তো অ্যাডমিটেড বেশিরভাগ কোভিড পেশেন্টেরই নানা রকমের কোমরবিডি থাকে, স্পেশালি ডায়াবেটিস, এবং আমার লাস্ট কোভিড ওয়ার্কিং এক্সপেরিয়েন্স হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের, যেহেতু আমরা আবার অ্যাডমিশন হওয়ার সাথে সাথেই যারা অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে স্টেরয়েড শুরু করে দেই, ডায়াবেটিস কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা বারিসিটিনিব যেটা অপশন আছে, এটার ইউজ বাড়াতে পারি কিনা আমাদের সেটআপে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে আপা যেটা কোশ্চেন করছিলেন যে স্টেরয়েডের ব্যাপারে, স্টেরয়েড লং অ্যাক্টিং যেগুলো, যে ডেক্সামেথাসন, এটা তো প্লেসেন্টা ক্রস করে, সেই ক্ষেত্রে আমরা শর্ট অ্যাক্টিং গুলা ইকুইভ্যালেন্ট ডোজে প্রেগন্যান্সিতে অপশন হিসেবে রাখতে পারি কিনা স্যার? এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার মানে খুব মানে এই জায়গাটা জানা নাই। আমি মানে আমার বিজ্ঞ যারা মানে টিচার রয়েছেন তারা এখানে যদি ইনপুট দিতে পারেন, প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তী বা জাহাঙ্গীর আলম
স্যার হ্যাঁ বল। আমি স্যার যে একটু ওই যে গতকাল যে আরসিইউজ এর গাইডলাইন দেখছিলাম আর কি স্যার এই ব্যাপারে স্যার হ্যাঁ এখানে কি বলছে তারা? ওনারা বলছে যে প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা ডেক্সা দিব না, কারণ স্যার অলরেডি বলছে এটা ফিটাল ট্রান্সমিশন, ফিটাল সার্কুলেশনে যায় এবং ফিটাল টক্সিটি হতে পারে। এই কারণে বলছে যে হাইড্রোকোরিসন এবং অথবা প্রেডিসোলন এই দুইটা প্রিফার করার জন্য ইন কেস অফ কোভিড উইথ বেশ ভালো। প্রেগন্যান্সি। জি স্যার, বেশ মানে ভালো, বেশ এগুলো ভালো। যায় না, এই তো, এই তো, ফিটাসে ঠিক যায় আছে। না আর কি স্যার। ঠিক আছে, ভালো, ভেরি গুড। তাহলে এই যে এটাই হলো ইন্ডিকেশন, তাহলে আমরা Sir, হাইড্রোকর্টিসন thank you. দিচ্ছি। হাইড্রোকর্টিসন দিব। For your nice prednisolone। presentation. আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। Prednisolone use করলেই তো ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর Bormitide prednisolone। আমার আসলে কয়েকটা প্রশ্ন থেকে যায়। এই যে আমরা মেকানিজম যা পড়লাম, এটা কি ডিআইসি? আমরা কি কোভিড এর মেকানিজমটাকে, প্যাথোজেনেসিসটাকে কি ডিআইসি বলবো? ডিআইসি বললে, ডিআইসি তো আমরা সাধারণত অ্যান্টিকোগুলেন্ট দেই না। আমরা একদিকে এটাকে ডিআইসি বলতেছি, একদিকে মানে আমরা আমাদের উসমানিতে কিন্তু আমরা এভাবে দিচ্ছি না। এই যে আমাদের এখন 250-300 পেশেন্ট, আমরা কজন পেশেন্টকে রেন্ডিসিভ পক্ষ থেকে, বিশেষ করে কোভিড ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এটা তাদেরকে এটা ইনফর্ম করা যায় কিনা? আমার এই 3টা প্রশ্ন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা ডক্টর রঞ্জন করছেন সেটা হচ্ছে ডিআইসি কিনা। অবশ্যই ডিআইসি না। কোভিড-19 একটা, এটা মানে থ্রম্বোজেনিক প্রোথ্রম্বোটিক স্টেট। এটা একটা প্রোথ্রম্বোটিক স্টেট, কারণ ব্লাড ভেসেল গুলা, মাইক্রোভেসেল বা ম্যাক্রোভেসেল, সব ভেসেলেই যেটা দেখা যাচ্ছে যে সব ভেসেলের মধ্যেই এখানে এন্ডোথেলিয়াইটিস হয়, এন্ডোথেলিয়াল ইনজুরি হয় এবং হাইটেন ইনফ্লামেশন হয়, যার কারণে এই প্রোথ্রম্বোটিক কন্ডিশন তৈরি হয়, ছোট ছোট মাইক্রোথ্রম্বাস তৈরি হয়। এটা প্যাথোজেনেসিস। দিস ইজ নট ডিআইসি। তবে হ্যাঁ, ডিআইসি হতে পারে। ডিআইসি তো প্রোথ্রম্বোটিক ফলোড বাই থ্রম্বোলাইসিস, এজন্য ডিডিএমআর বাড়ে, কিন্তু ডিডিএমআর বাড়তেছে না, ডিআইসি হতে পারে, এটা না বলি আমি। ডিআইসি একটা আলাদা এন্টিটি, ডিআইসি এটা হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল সব কোভিড পেশেন্টের তো ডিআইসি হচ্ছে না, তাদের এটা প্রোথ্রম্বোটিক স্টেট। না, আমি বলছি আমরা তফাৎ করবো কোন জায়গায়? ডিআইসি তো একই, এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, এন্ডোথেলাইটিস হলো, প্লেটলেট অ্যাক্টিভেশন হলো, সাইটোকাইন আসলো, কেমোকাইন আসলো, ফলোড বাই প্রোথ্রম্বোটিক অ্যাক্টিভিটি, দেন থ্রম্বোলাইসিস। থ্রম্বোলাইসিস হয়ে ডিডিএমআর বাড়ে। এখানে কিন্তু আমরা ডিডিএমআর করি, ডিডিএমআর বাড়তেছে, একই মেকানিজম। তাহলে বেসিক তফাৎটা কোথায়? আমার প্রশ্নটা এটা আর কি, বেসিক তফাৎটা কোথায়? বেসিক তফাৎটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে আমার মনে হয় বেসিক তফাৎটা এখনো ক্লিয়ার কাট বেসিক কোনো কিছু বের করতে পারছে বলে মনে হয় না। আমি একটা জার্নাল অনেকদিন আগে দেখছিলাম যে ফিব্রিনোজেনের একটা তফাৎ সম্ভবত আছে, এবং এখানে দেখা গেছে যে মানে ক্লাসিক্যাল যে ডিআইসি তার থেকে এখানে ডিআইসি তে কিছুটা পার্থক্য হয়, এবং এটা লেভেল অফ ফিব্রিনোজেনে পার্থক্য হয় আর কি, ফিব্রিনোজেন লেভেলে পার্থক্য হয়, কিছু কিছু তফাৎ আছে। আমি এই মুহূর্তে এই তফাৎটা আমি মানে হয়তো আবার দেখে বলতে হবে আর কি। এটা আমরা রাখলাম, আমরা সবাই এটা চেষ্টা করব। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন, 2 নম্বরটা কি বলছেন যেন? ওই এখানে দেখা গেছে SC2 এনজিওটেনসিন, হ্যাঁ এখানে মুখ্য অন করে, তাহলে এখানে আমরা এনজিওটেনসিন 2 ইনহিবিটর দিলেই পারি, এটা নাই কেন? না, দেখা গেছে প্রথমে এই প্রথম দিকে যখন এটা বোঝা গেল যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এর মাধ্যমে এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করতেছে, তখন এসি ইনহিবিটর, এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলা এখানে ক্ষতি করে না ভালো করে, এই নিয়ে বিরাট একটা মানে আলোচনা সৃষ্টি হয়, এবং অনেক ধরনের কিন্তু ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা এগুলা করা হয়। করে দেখা গেছে যে মানে এই এসি ইনহিবিটর গুলা দিলে পরে, এটা তো এসি ইনহিবিটর, এসি2 ইনহিবিটর না, কিন্তু আমরা যেগুলা ব্যবহার করি যেমন ধরা যাক এসি মানে লিসিনোপ্রিল বা এগুলা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 ইনহিবিটর না, কিন্তু এগুলা কোনো কিছু এখনো মার্কেটে আসে না। কাজে এই ড্রাগগুলা দিলে এখানে ক্ষতিও হয় না, ভালো হয় না, নিউট্রাল। এই জন্য বলা হচ্ছে এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলা কন্টিনিউ করার জন্য। যদি কোভিড-19 পেশেন্টের কারো হাইপারটেনশন থাকে তাদের এসি ইনহিবিটর দেওয়া যাবে। 3 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন, রেমডেসিভির
রেমডেসিভির আমরা অতি ব্যবহার করছি, কোনো সন্দেহ নাই। এবং WHO গাইডলাইনে বলা হচ্ছে যে রেমডেসিভির দেওয়ার পক্ষে ওরা কিন্তু এই যে আমরা যে ইন্ডিকেশন বলছি মডারেট, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ওরা দিচ্ছে না, দেওয়ার জন্য রিকমেন্ডেশন নাই, আরো হালকা লো কোয়ালিটি এভিডেন্স। আমরা তো দিচ্ছি না, আমরা কি আমাদের যে ওসমানকে দেখি আমরা কিন্তু সবাইকে দেই না, ক্লিয়ার কাট ইন্ডিকেশন না থাকতে দেন, আমাদেরও কিন্তু ভালো হচ্ছে, আমাদের রেসপন্স এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এবং শুরুতেই আমার মনে হয় ভূমিকা নিতে হবে। না, শুরুতেই প্রফেসর শিশির চক্রবর্তী কিন্তু একটা কথা বলছেন যে আমরা অনেকেই গাইডলাইনের বাইরে আমরা চিকিৎসা দিচ্ছি, একটা সুষম চিকিৎসা হওয়া দরকার, যার জন্য কিন্তু আমাদের এই আলাপ আলোচনা শুরু করা। এবং গাইডলাইন আমাদের যেভাবে বলছে ন্যাশনাল গাইডলাইন, আপনি কিন্তু ইথিক্যালিও বাউন্ড এই গাইডলাইন ফলো করতে। সো আমরা যেন সবাই এই গাইডলাইনের সাথে স্টিক থাকি এবং গাইডলাইন যাতে সবাই ইউজ করি। আমার এভিডেন্স হলো গত বছর ধরে আমার নিজের পক্ষে 10 থেকে 15 জন এসে পড়তেছে বিভিন্ন রঞ্জন, আমি একটু ইন্টারফেয়ার করি, সবাই রেমডেসিভির পাইছে। আমি একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ হ্যাঁ রঞ্জন, আসলে আমাদের শিক্ষক সমিতির একটা প্রোগ্রাম আছে কিন্তু সোমবার রাত 10টায়, সেটাতে কিন্তু এগুলাই ডিসকাস হবে। আজকে আমরা মেইনলি ফর মিড লেভেল স্টুডেন্ট এবং ইন্টার্ন ডক্টরস, তাই আমরা তাদেরকে প্রশ্ন করতে দেই। মেইনলি আমরা প্রশ্ন সোমবারে রাতে করি, ঠিক আছে? ওকে স্যার, আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল স্যার, নাজমুল ভাই করেছিল স্যার। এটা হচ্ছে স্যার আমাদের আপনার প্রেজেন্টেশনে আমরা দেখলাম যে বায়োসিটিম শুধুমাত্র যখন রেমডেসিভির দিব তখনই আমরা দিব, এটা নট সিঙ্গেল। কিন্তু স্যার যে উনি যে রেফারেন্সটা দিচ্ছিল স্যার, এই 28 জুলাই রেফারেন্স যে ইমার্জেন্সি ইউজ সিঙ্গেল, মানে শুধুমাত্র বায়োসিটিম ইউজ করার জন্য FDA একটা অথরাইজেশন দিয়েছে, সেক্ষেত্রে আমাদের কি অপিনিয়ন হবে আর কি? এটা উনি চ্যাট বক্সে লিখছে আর কি স্যার। না, ঠিক আছে, এটা হ্যাঁ প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই হ্যাঁ, এটা সম্ভবত জুন মাসের, আমাদের গাইডলাইন জুন মাসে। এরপরে আমি দেখছি যে বারিসিটিনিবের ইউজ চলে আসতেছে এবং বারিসিটিনিব এবং টসিলিজুম্যাব অল্টারনেটিভলি ইউজ করার জন্য NIH গাইডলাইনে উল্লেখ করা আছে। এগুলি অ্যাকচুয়ালি কনসালটেন্ট যদি মনে করেন ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। যে মাইল্ড কেস স্যার মনোক্লোনাল অ্যান্টিবডি কথা এখানে খুব ভালো কথা বলছেন। এই মনোক্লোনাল অ্যান্টিবডি রিসেন্টলি স্টাডি হচ্ছে, রিসেন্টলি মনোক্লোনাল অ্যান্টিবডির উপরে বলা হচ্ছে যে কিছু কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি, যেমন এগুলোর নামগুলি খুব বিদঘুটে, কাসিরিম্যাব, কম্বিনেশন, হ্যাঁ, এইগুলি বলছে নিউট্রালাইজিং মনোক্লোনাল অ্যান্টিবডি দ্যাট বাইন্ডস টু ডিফারেন্ট but overlapping epitopes in the receptor binding domain of spike protein. এবং এগুলা বলছে যে মেইনলি এভিডেন্স ফর ইউজ অফ ট্রিটমেন্ট অফ আউটপেশেন্টস উইথ মাইল্ড টু মডারেট COVID-19 হু আর এট হাই রিস্ক অফ ক্লিনিক্যাল প্রোগ্রেশন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে বাইরে ট্রায়াল দেওয়া হচ্ছে, আমাদের দেশে এখনো পাওয়া যায় না। এগুলো যদি পাওয়া যায়, মাইল্ড টু মডারেট ক্ষেত্রে পেশেন্ট যেগুলো COVID-19 যাদের ক্লিনিক্যাল ডিটেরিওরেশনের সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এগুলো ট্রায়াল এখনো চলতেছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি ডাক্তার সাইফুল বলছিলাম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি বলেন সাইফুল। স্যার আমার হচ্ছে, স্যার আমরা এখন তো আমি স্যার কোভিড ইউনিটে কাজ করছি। দুইটা কন্ডিশন স্যার যেটা ফেস করছি, একটা হচ্ছে আমার একটা ওই অ্যান্টিকোয়াগুল্যান্টের যে স্যার ডিউরেশনের ব্যাপারে একটা ছিল যে 7 দিন অথবা পেশেন্ট যতদিন হসপিটাল স্টে। তো আমাদের স্যার অনেক পেশেন্ট এমন আছে এখনো ভর্তি আছে যে 15-20 দিন ধরে আছে, আমরা মানে অক্সিজেন এখনো রিকোয়ারমেন্টস আছে। তো এইসব পেশেন্টকে কি ওই 15-20 দিনই চালাবো, মানে এখন পর্যন্ত চালাবো? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা স্যার খুব কমনলি পাচ্ছি স্যার হচ্ছে চেস্ট পেন, পেশেন্টের কমপ্লেন চেস্ট পেন, ইসিজি ভালো, ট্রোপোনিন আই ভালো, মানে অন্য কোনো চেস্ট পেনের অ্যাকচুয়াল কোনো কজ পাচ্ছি না, বা স্যাচুরেশনও যেসব পেশেন্টের 4-5 লিটারেও স্যাচুরেশন মেনটেন হচ্ছে ওই পেশেন্টও স্যার মানে এই কমপ্লেনটা মানে প্রতিদিন ডিউটিতে গেলে প্রচুর পেশেন্টে পাওয়া লাগে। এই ক্ষেত্রে স্যার কি কি সার্চ করব বা কি মানে ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে স্যার? ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেশনের ব্যাপারে জিনিসটা হচ্ছে যে এইটা যে জেনারেল গাইডলাইন দেওয়া হয়েছে, এই গাইডলাইন যে একেবারে সব পেশেন্টের ক্ষেত্রে একই রকম ফলো করতে হবে এমন কোনো মানে নাই। পার্টিকুলার মানে পেশেন্টের উপরে ভিত্তি করে এটা অবশ্যই ডিউরেশন চেঞ্জ হবে। এখানে আমরা এই কারণেই প্যাথোফিজিওলজিটা আপনাদের সামনে তুলে ধরছি, যে পেশেন্টের ক্ষেত্রে হাইপার ইনফ্লামেশন থাকবে তাদের ক্ষেত্রে কোগুলেশনও বুঝবেন যে কোগুলেশন পাতেও অ্যাক্টিভেটেড। যাদের ক্ষেত্রে দেখবেন যে হাইট এন্ড ইনফ্লামেটরি মার্কার গুলো আছে, ডি ডাইমার বেশি আছে, হ্যাঁ, এবং পেশেন্টের হাইপক্সিমিক আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রেটার ডিউরেশন অফ প্যারেন্টাল অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে। কথা বুঝছেন না? আর কন্টিনিউ করতে হবে এবং ওইটা কেস বাই কেস মানে ইয়ে করতে হবে।
আর যেটা বলছেন চেস্ট পেইনটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সমস্ত মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে ওই পেশেন্টের চেস্ট পেইনের মানে আপনার কোয়ালিফাই করতে হবে কি ধরনের চেস্ট পেইন, এটা মানে প্যানিকে থাকে, অনেক সময় অ্যাংজাইটিতে থাকে, বিভিন্ন ধরনের ওষুধপত্র পেতে থাকে, স্টেরয়েড পেতে থাকে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বা হাইপার অ্যাসিডিটি থাকতে পারে। তারপরে এগুলি কমন যে সমস্ত জিনিসপত্র, মেকানিক্যাল পেইন হয়, হ্যাঁ মেকানিক্যাল পেইনটাও হয়, মেকানিক্যাল পেইনটাও হতে পারে, রাইট। এইগুলি কমন আর কি। প্যানিক আমার মনে হয় আনকমন যেরকম ধরনের থ্রম্বোএম্বোলিজম বা এই সমস্ত আনকমন চিন্তা করাটা খুব একটা দরকার নাই। কমন যে সমস্ত কারণ ওইগুলা যদি ইসিজি এবং ট্রোপোনিনাই করার মতো ক্লিনিক্যাল ইন্ডিকেটেড থাকে তাহলে ইসিজি ট্রোপোনিনাই করবেন। আদারওয়াইজ আমার মনে হয় সাধারণ কারণ যেটা প্রফেসর চক্রবর্তী বললেন যে মেকানিক্যাল সহ এই সমস্ত কারণ চিন্তা করতে হবে। মেকানিক্যাল মানে এগুলার ক্ষেত্রে নরমাল থাকার পরে আমরা কি স্যার এনজিওলাইটিক এগুলা কিছু ইউজ করতে পারি কিনা স্যার? যদি চেস্ট ফিজিওটা এনশিওর করে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। চেস্ট ফিজিওটা এনশিওর করে এনজিওলাইটিক ইউ ক্যান ইউজ, পেশেন্ট অবশ্যই অ্যাংসাস থাকে, সিডেশন ঘুম কমে ইউজ করতে পারো, বাট চেস্ট ফিজিওটা এনশিওর করো, তাইলে আমার মনে হয় ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ স্যার। এটাও একটু খেয়াল রাখতে হবে। স্যার আমাদের অডিয়েন্সে আর দুটো প্রশ্ন ছিল স্যার। একটা হচ্ছে স্যার রিগার্ডিং অ্যান্টিবায়োটিক, আপনি তো বলছেন অলরেডি যে মাইল্ড কেসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বিশেষ করে এজিথ্রোমাইসিনের রোল নাই, যদি সিভিয়ার কেসে দিতে হয় আর কি স্যার, আমাদের যদি মনে হয় যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন আছে সেক্ষেত্রে চয়েস অফ অ্যান্টিবায়োটিক কোনটা হবে? এক নাম্বার 2 স্যার অ্যানোসমিয়া একটা সিগনিফিকেন্ট প্রেজেন্টেশন, তো এটা কোনো রেমেডি আছে কিনা স্যার? এটা স্যার। আচ্ছা, অ্যান্টিবায়োটিকটা আসলে দিতে হবে ওই পার্টিকুলার পেশেন্টের ইনফেকশনের সোর্স কোথায়। মেইনলি তো আসলে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন সন্দেহ করে দেওয়া হয়, এবং এই সমস্ত ক্ষেত্রে আপনারা দেখছেন যে কোঅ্যামোক্সিক্ল্যাভ এইটা চয়েস করা হয়, এবং রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোন এইগুলা দিয়ে মানে শুরু করা হয় ইউজুয়ালি। এর পরবর্তীতে গাইডেড বাই ডিফারেন্ট কালচার রিপোর্টস দিয়ে আপনি হয়তো মানে গাইড করতে হবে পরবর্তী সিলেকশন অ্যান্টিবায়োটিক, যেভাবে আমরা সচরাচর অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সিলেকশন করি এখানেই। তবে এখানে স্টাফ কাভারেজটা এবং পেশেন্ট যদি অনেকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকে তাহলে নসোকোমিয়াল ইনফেকশনের যে কমন অ্যান্টিবায়োটিক প্যাটার্ন সেটা আপনার খেয়াল রাখতে হবে, যেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এমআরএসএ প্যাটার্ন এগুলি তখন আসবে। যেগুলো অনেকদিন ধরে হাসপাতালে আছে তাদের জন্য এইভাবে সিলেকশন করতে হবে। অ্যানোসমিয়ার কোনো চিকিৎসা আছে বলে আমার জানা নাই, এটা নিজেই অটোমেটিক ভালো হয়ে যাবে, স্পন্টেনিয়াসলি এটা রেজলিউশন হয়ে যায় যতদূর আমি জানি আর কি। এটার জন্য কোনো চিকিৎসার দরকারও হয় না, এন্ড ইট ইজ নট এ গ্রেভ সাইন, খুব মারাত্মক কোনো সমস্যা এটা না। মিসবা ভাই কিছু অ্যাড করবেন? মিসবা ভাই হাত উঠাইছেন, শেখ মিসবা। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, ধন্যবাদ শিশির বাসাক স্যারকে, সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। ওনার প্রেজেন্টেশনটা আমি আগেও উনি সবসময় সুন্দর প্রেজেন্ট করে। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আমার একটু সাপ্লিমেন্টেশন আছে, সেটা হচ্ছে যে WHO গাইডলাইনে অ্যান্টিবায়োটিকের কথা সুস্পষ্টভাবে বলা নাই, বলা হয়েছে যে যদি ইফ দেয়ার ইজ এনি এভিডেন্স অফ সাসপেক্টেড ইনফেকশন we should use antibiotics, but nice guideline এবং in case of severe এবং critical যদি critical care condition ক্রেডিট প্রোফাইলে দেখি এই কথা কিন্তু NHS বা নাইস গাইডলাইনে স্পষ্ট উল্লেখ আছে। সুতরাং যদি সিভিয়ার অথবা ক্রিটিক্যাল কন্ডিশনে পেশেন্ট আমাদের মাঝে আসে, we should start antibiotic, then we can switch over to according to antibiotic sensitivity. কিন্তু এইটা ছিল। আর রেমডিসিভির বা বারিসিটিনিব সম্পর্কে আরেকটু কথা বলি। আমি রিসেন্টলি তো কোভিড আক্রান্ত ছিলাম, আমি I got baricitinib with steroid with remdesivir। এখানে অনেক এই যেটা নাজমুল যেটা প্রশ্ন করছে এটা কিন্তু আসলে নতুন কিন্তু আসছে যে উইদাউট রেমডেসিভির baricitinib can be used, with steroid baricitinib can be used। এটা FDA নতুন রিকমেন্ডেশন। সুতরাং সায়েন্স চেঞ্জ হয়, সময় টু সময় এটা চেঞ্জ হয়। আমরা সময়ের সাথে থাকবো, সায়েন্সের সাথে থাকবো এবং সময়ের সাথে সাথে চেঞ্জটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। বাস আমি এটুকুই বলে শেষ করছি।
হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর মেজবা। হ্যাঁ, ঠিক আছে, বারিসিটিনেপের এই ইন্ডিকেশনটা আমি দেখছি, বারিসিটিনেপ ক্যান বি ইউজড উইথ। আমি আসলে গাইডলাইনটার উপরে মানে জোর দিয়ে বলা হয়েছে সাধারণ যারা প্রতিদিনকার ম্যানেজমেন্ট করবে। তো এই জায়গাটা যেটা আপনি বললেন, অ্যাকচুয়ালি দিস ইজ অলসো লেটেস্ট এভিডেন্স, এবং বারিসিটিনেপ ইউজ করা যেতে পারে স্টেরয়েডের সাথে। তবে আমার যেটা মনে হয় যে বারিসিটিনেপ যার ক্ষেত্রে আপনি ইউজ করবেন, স্টেরয়েড যেখানে ইউজ করবেন, তারা তো রেমডেসিভিরের ক্যান্ডিডেট আছে, তারা রেমডেসিভিরও পাবে। ঠিক আছে, কিন্তু ক্লিনিশিয়ান ডিসিশন তো আছেই, আমরা ন্যাশনাল গাইডলাইনকেই ফলো করব প্লাস ক্লিনিশিয়ান ডিসিশন। জি, ক্লিনিশিয়ান ডিসিশন, সেটাই ডেফিনেটলি। প্রোক্যালসিটোনিনের কোনো এখানে কিছু বলা যায় কিনা? প্রোক্যালসিটোনিন আমাদেরকে কোনো এই অ্যান্টিবায়োটিকে ডিসিশনে হেল্প করতে পারে কিনা? অবশ্যই। স্যার কিছুই তো শুনি না। স্যার প্রোক্যালসিটোনিন নিয়ে স্যার প্রশ্ন করলেন, বলছে তো ওই যে চক্রবর্তী স্যার বললেন যে অবশ্যই দিস হ্যাজ গট সাম, অবশ্যই রোল আছে তার। তবে একেবারে যে প্রোক্যালসিটোনিনের উপরে, শুধু প্রোক্যালসিটোনিনের উপরে সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা আছে, ল্যাকটেট লেভেল দেখতে হবে, ব্লাড কাউন্ট দেখতে হবে। আপনি ক্লিনিক্যাল মানে বিবেচনা মাথায় নিতে হবে, ক্লিনিক্যাল প্যারামিটারস, তারপরে পেশেন্টের সিবিসি কেমন, সিআরপি কেমন, ল্যাকটেট কেমন, তারপরে আদার প্যারামিটারস কেমন, সবকিছু মিলে কালচার করতে হবে, কালচার সবকিছু মিলে সিদ্ধান্ত নিতে হবে। স্যার অডিয়েন্স থেকে একটা কোশ্চেন নিয়ে নিই স্যার। একটা হচ্ছে স্যার যে যদি মায়োকার্ডাইটিস হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের ট্রোপোনিন বেড়ে যাচ্ছে, আমাদের যেসব কোভিডের রোগীদের আমরা রুটিনলি করতে গেলে যদি করি আর কি, তো দেখা যায় ট্রোপোনিন রাইজ। তো এই ট্রোপোনিন রাইজটা এটা আমরা স্যার মায়োকার্ডাইটিসের কারণে নাকি স্যার আসলে এমআই হইলো, সেটা আমরা হাউ টু ডিফারেন্সিয়েট স্যার? এইটা বলছে যে যদি মানে ট্রোপোনিন আই আপনি যখন করবেন, যদি মাইল্ড এলিভেশন হয়, অল্প এলিভেশন হয়, তাহলে এটা মায়োকার্ডাইটিসের জন্য হতে পারে। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় অ্যাসিম্পটোমেটিক ট্রোপোনিন আই এলিভেশন, কোনো চেস্ট পেইন নাই, তাহলে এটা বুঝতে হবে যে এইটা মানে করোনারি ডিজিজ, নন করোনারি ডিজিজ একটা কারণ, মানে নন করোনারি ডিজিজ মেডিটেড মায়োকার্ডাইটিস। এবং যদি চেস্ট পেইন থাকে কারো, এবং তার ক্ষেত্রে যদি ট্রোপোনিন আই 3 to 5 টাইমস এর বেশি বেড়ে যায় আপার নরমাল লিমিটে, তখন চিন্তা করতে হবে যে অ্যাকিউট করোনারি সিনড্রোম আছে কিনা, তখন আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোমের লাইনে ম্যানেজ করব। আদারওয়াইজ মায়োকার্ডাইটিস থাকলে এইটা আপনার মানে খুব একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট কোনো কিছু নাই, ইট ডিপেন্ডস অন হাউ মাচ মায়োকার্ডিয়াম ইজ ইনভলভড, সেটা দেখতে হবে। এবং সারাউন্ডিং যে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টিকোগুলেন্ট সেগুলো দেওয়া আছে কিনা, সেটা তো আছে, সেটা দেখতে হবে। প্লাস পেশেন্টের হয়তো ইকোকার্ডিওগ্রাফি লাগতে পারে, যে এলবি ফাংশন কেমন, সেটা দেখে কোনো কমপ্লিকেশন আছে কিনা, এলবি ডিসফাংশন আছে কিনা, সেটা চিকিৎসা করতে হবে। আমার মনে হয় এইটুকুই। আর কোনো কিছু জানার থাকলে বলতে পারেন মায়োকার্ডিটিস সম্পর্কে। সাজ্জাদ কি বলতে চায়? Sir, thank you sir for giving me the opportunity to discuss here. আমি স্যার আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যেটা আসলে অন্য কেউ পেয়েছেন কিনা। আমাদের জেনারেল ওয়ার্ডে স্যার রিসেন্টলি কিছু পেশেন্ট ভর্তি হতো যাদের হচ্ছে ইনট্রাক্টেবল হিককাপ। তাদের হিস্ট্রিতে বলতো যে 3-4 দিন আগে জ্বর ছিল, কাশি ছিল, তারপরে 2 দিন পর থেকে তার হিককাপ হচ্ছে, জ্বর চলে গেছে কিন্তু হিককাপ থাকতো। তো হিককাপের যতটুকু আমাদের ম্যানেজমেন্ট করার জন্য এবং ইনভেস্টিগেশন করা, সেগুলো করার পরে আমরা কিছু পেতাম না। কিন্তু একটা পেশেন্টের কোভিড করার পরে যখন দেখলাম কোভিড টেস্ট পজিটিভ আসছে, পরবর্তী 3টা পেশেন্টের আমি স্যার দিনই কোভিড টেস্ট করতে দিলাম এবং কোভিড টেস্ট পজিটিভ আসছে। সো ইনট্রাক্টেবল হিককাপ, এটা কি স্যার কোনো কোভিডের সিমটমের মধ্যে আসবে কিনা, এটা স্যার আমার একটা অভিজ্ঞতা থেকে কোশ্চেন। আরেকটা বিষয় স্যার জানার ছিল, আমাদের ওয়ার্ডে স্যার এখন পর্যন্ত যে হাইপোগ্লাইসেমিক পেশেন্টগুলো আমরা পাচ্ছি, এটা কিন্তু স্যার এখন পর্যন্ত আমরা অনেক পেশেন্টেরই কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সো জাস্ট একদিনের একটা জ্বরের হিস্ট্রি দিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে স্যার অনেকে আসছে, এবং 2 থেকে 3 দিনের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া ভালো হয়ে তারা বাড়িও চলে যাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। এসব ব্যাপারে স্যার কোনো এভিডেন্স আছে কিনা, রিসেন্ট কোনো জার্নালে আছে কিনা স্যার, সে ব্যাপারে কিছু বলবেন। থ্যাংক ইউ স্যার। আমি বলি যে হিককাপ এখানে হয় এরকম আমি মানে কোনো পাই নাই, যে কোভিড এর প্রেজেন্টেশনে হিককাপ ভেরি অ্যাটিপিক্যাল কোনো প্রেজেন্টেশন হতে পারে,
কিন্তু যে সমস্ত প্রেজেন্টিং সিমটম গুলো আছে কোভিড-19 তার মধ্যে কিন্তু হিক্কাপ নাই। হিক্কাপের যে কারণগুলি আছে জেনারেল কারণ আমরা সাধারণত জানি, ওই পেশেন্টের ক্ষেত্রে সেই কারণগুলি আছে কিনা সেটা দেখা যেতে পারে, ডিহাইড্রেশন থেকে শুরু করে আদার কারণগুলা, এইটা আমার মনে হয়। আর আমার মানে যারা শিক্ষকবৃন্দ আছেন তারা যদি এই সম্পর্কে আরো মানে বলতে চান বলতে পারবেন। আর আরেকটা বলছেন যে হাইপোগ্লাইসিমিয়া, ওইটা আপনারা গ্রুপে দিছিলেন একদিন, আমি দেখছিলাম যে হাইপোগ্লাইসিমিয়া কিছু কিছু কেস রিপোর্ট আমি দেখছি যে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায় কোভিড-19 পেশেন্টের, কিন্তু মেকানিজম কিভাবে হয় এইটা এখন অবসকিউর। হাইপারগ্লাইসিমিয়াটা কমন, ডায়াবেটিসও হয়ে যায় কারণ প্যানক্রিয়াটিক ইনজুরি হয়ে হাইপারগ্লাইসিমিয়া কমন, কিন্তু হাইপোগ্লাইসিমিয়া খুব মানে আনকমন, কেস রিপোর্ট করার মতো বিষয়, এবং এটার সম্পর্কে আমার মনে হয় আমরা এখনো জানতেছি। দিস ইজ ভেরি টু আর্লি টু কমেন্ট অন দিস টপিক। আমার বিজ্ঞ শিক্ষকবৃন্দ যদি কোনো কিছু বলতে চান, ইউ আর ওয়েলকাম। আমি একটু অ্যাড করি কারণ আমরা হাইপোগ্লাইসেমিয়া আমরাও পাইছি, কিন্তু এটা তো এস্টাবলিশড না। আমরা তো ওই সমস্ত পেশেন্টদের আরটিপিসিআর করি নাই, তার আগে পেশেন্ট সেটেল হয়ে গেছে। যদি হাইপোগ্লাইসেমিয়ার সঙ্গে এস্টাবলিশড আরটিপিসিআর পজিটিভ পাওয়া যায় তাহলে তখন একটা লিঙ্ক থাকতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় এই পর্যন্ত কোনো লিঙ্ক নাই। আমরা যেগুলো করছি নেগেটিভ আসছে স্যার, আমরা যেগুলো বারে করছি আমরা পেশেন্ট পাইছি, কোভিড এর পেশেন্ট সিবিডি নিয়ে আসতেছে, কোভিড এর পেশেন্ট নিউমোথোরাক্স নিয়ে আসতেছে, এটা কিন্তু এস্টাবলিশড উইথ আরটিপিসিআর পজিটিভ। কিন্তু কোভিড উইথ হাইপোগ্লাইসেমিয়া এটা কিন্তু পাইনি, আমরা এখন পর্যন্ত পাইনি। কিন্তু কোভিড এর পেশেন্ট সিবিডি, কোভিড এর পেশেন্ট নিউমোথোরাক্স আমরা পাইছি। এমন হয় সাজ্জাদ ডাটা রেকর্ড রাখুক, পরে ইভালুয়েট করা যাবে টেস্ট এবং কেস রিপোর্ট, কেস রেডি করুক। যে সমস্ত রোগী হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসে, হিক্কা তো আসলে যে কোনো জ্বরে হিক্কা নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে কোনো জ্বরের রোগী ডিউ টু আদার মেটাবলিক এন্ড ফ্লুইড স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে হইতে পারে। আর এগুলা যে কোনো জ্বরে যেহেতু হইতে পারে, কোভিডে হইতে পারে, স্পেসিফিক কোনো সিমটমস না, নন স্পেসিফিক, পজিটিভ নন স্পেসিফিক সিমটমস। আর হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আজ চিন্তা ভাবনা করো, দেখো কি পাওয়া যায় কিনা রিলেশন, সেটা তাহলে আমরাই হয়তোবা পাবো কারণটা। সাজ্জাদকে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আমার যখন কোভিড ধরা পড়ার পরে আমারও কিন্তু হিক্কাপ ছিল, এবং আমি যেটা মনে করছি এটা যে আমার যেহেতু লোয়ার জোনে ইনভলভমেন্ট ছিল, লোয়ার জোনে নিউমোনিয়া হয়ে হয়তো ডায়াফ্রাম ইরিটেশন হয়েছে, এই জন্যই হয়তো হিক্কাপ ছিল। মেবি আমি এই ডায়াফ্রামেটিক ইরিটেশন হিক্কাপের কজ, ডায়াফ্রামের আশেপাশে যাই থাকবে তাতেই সমস্যা হইলে হিক্কাপ হবে। সম্ভবত গাইডলাইন নেয় বিএমজেতে মনে আছে এটিপিক্যাল সিমটমের মধ্যে হিক্কাপ, সম্ভবত আমি দেখছিলাম স্যার রিসেন্টলি। থাকতে পারে, এটা নন স্পেসিফিক নন স্পেসিফিক আর কি। হ্যাঁ জি। আচ্ছা, ওই যে সাইফুল যে একটা প্রশ্ন রাখছিল চেস্ট পেইন, সব কারণ ঠিক আছে, এখানে কিন্তু প্লুরাসি একটা কারণ হইতে পারে। প্লুরাসির কারণে কিন্তু চেস্ট পেইন হতে পারে। আমরা দেখছি অনেক পেশেন্টের প্লুরাল ইনভলভমেন্ট থাকে, প্লুরাল থিকনিং থাকে উইথ পেশেন্ট চেস্ট এক্সেতে উইথ কোভিড পেশেন্ট। এখানে অ্যাংজাইটি একটা ফ্যাক্টর, মেকানিক্যাল একটা ফ্যাক্টর, সাথে প্লুরাসি একটা ফ্যাক্টর, আমার মনে একটা কারণ হতে পারে। হ্যাঁ, প্লুরাসি, নিউমোনিয়া সবই তো ফ্যাক্টর আছে, ফাইব্রোসিস সবকিছুতেই তো হবে। ঠিক আছে। এখানে ওই ডক্টর জেড এইচ এম নাজমুল আলম একটা প্রশ্ন করছে যে সেটা কি বলছে, ইজ দেয়ার এনি টাইমলাইন গাইডেন্স when we can use steroid or other immunosuppressant? নাজমুল, আপনি একটু নিজের প্রশ্নটা একটু ভালোভাবে বলবেন। থ্যাংক ইউ স্যার। আসলে আমি যেটা বলতে চাচ্ছি স্যার, স্টেরয়েড ইউজ করার ব্যাপারে প্রথম থেকে একটা কথা আসছে যে ভাইরেমিক ফেজে যদি আমরা স্টেরয়েড দেই সেটা ফার্দার অ্যাগ্রাভেট করতে পারে, এবং কিছু গাইডলাইন বলছে যে 5th ডে পরে ইউজ করা যাবে, কেউ বলছে যে আফটার 7 ডেজ ইউজ করা উচিত। হ্যাঁ, কেউ 7 ডেজ স্যার, কিছু কিছু গাইডলাইন এখন 5 ডেজ বলছে দু একটা ইয়েতে। আবার স্যার বারসিটিনিব যেমন, এটা কি ফার্স্ট উইকে ইউজ করা উচিত নাকি সেকেন্ড উইকে? রেমডেসিভির তো স্যার একটা বললেন যে 10 দিনের মধ্যে ইউজ করা উচিত, এটা নিয়ে। আবার টোসি কখন ইউজ করা উচিত, তার মানে স্যার কখন কোন ড্রাগটা ইউজ করা যাবে? স্টেরয়েড কি আসলে অনেকে দেখা যাচ্ছে যে স্টেরয়েড ফার্স্ট ডেতেই দিয়ে দিচ্ছে, আমরা এটা কিছু এভিডেন্স পাচ্ছি, ফার্স্ট ডে সেকেন্ড ডেতেও ইউজ করে ফেলছে। তো স্যার স্টেরয়েডটা কখন দেয়া যাবে সেফলি, কখন স্যার আদার ইমিউনোসাপ্রেসেন্ট দেওয়া যাবে, হ্যাঁ, আর কখন স্যার ইউজ করব, এই ব্যাপারে কোনো গাইডেন্স দেওয়া যায় কিনা যে আমরা এই ডের আগে? হ্যাঁ, এই যে আমি এখন স্ক্রিনে যে এটা দেখতে পাচ্ছেন, আমি এই জিনিসটা টোটাল গাইডলাইনটা সিনথেসিস করে আমি এই ডায়াগ্রামটা আমি নিজে তৈরি করলাম, এবং এটা এভিডেন্স বেসড। এক মানে 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 কি বলা যায়, একটা স্লাইডে সব দেখে ফেলা যায়। এখানে একটা টাইমলাইন তো দেখতেই পারেন যে কখন আপনি স্টেরয়েড ব্যবহার করবেন। আপনি স্টেরয়েড ব্যবহার করার জন্য বলা হয়েছে ভাইরেমিক ফেজ 7 দিন ভাইরেমিক ফেজ থাকে, তারপরে আপনি স্টেরয়েড ব্যবহার করতে পারেন যদি পেশেন্ট হাইপক্সিমিক থাকে, তাই না? এবং ওই
যাদের আপনি স্টেরয়েড ব্যবহার করবেন তারাই রেমডেসিভিরের মানে ক্যান্ডিডেট, তারাই অক্সিজেনের ক্যান্ডিডেট, তারাই অ্যান্টিকোগুলেন্টের ক্যান্ডিডেট। হ্যাঁ, একটা ঠিক আছে স্যার। মানে স্যার এর আগে তাহলে 7 দিনের আগে আমরা স্টেরয়েড ইউজ করব না যদি পেশেন্ট স্যার হাইপক্সিক হয়ে যায়? 7 দিনের আগে পেশেন্ট যদি হাইপক্সিক হয়ে যায়, হ্যাঁ হাইপক্সিয়া ডেভেলপ করে যদি এটা দিতে হবে, তখন আপনি দিবেন। 7 দিন আগে হলে দিবেন। 7 দিনের আগে রেয়ারলি মানে হাইপক্সিয়া হয়, তবে যদি অক্সিজেন রিকোয়ারিং হয়ে যায় তাহলে আপনাকে তো দিতেই হবে। আচ্ছা স্যার, এটাই স্যার। থ্যাংক ইউ স্যার। আমি একটু এড করি, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমরা বলছি থিওরিটিক্যাল 1 সপ্তাহ বাদে দিব, কিন্তু দেখা গেছে অধিকাংশ পেশেন্ট এত কাশির কারণে ডিস্ট্রেস হয়ে যায়, ইভেন কাশির কারণে সে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, হাইপক্সিয়াতে চলে যায়, কাশির কারণে রেসপিরেটরি ডিস্ট্রেসে চলে যায়, সেখানে কিন্তু স্টেরয়েড দিতে হয়। আমরা যাই ওষুধ রঞ্জন মিউট হয়ে গেছে, আবার আনমিউট করো। এটা ঠিক আছে, এটা তো 5 দিনের পরে বাইরেমিক ফেজটা আসলে নেমে যায়, 5 দিন পরে ইউজ করা যাবে, 7 দিন পরে ইউজ করা যাবে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে আমরা দিছি, যে সমস্ত পেশেন্ট সিভিয়ার ডিস্ট্রেস ড্রাই কাপ, সেখানে কিন্তু আমরা প্রথম দিন থেকেও দিছি। আমাদের কাছে রোগী আসা মাত্র আমরা এখনো দেই, এছাড়া কাশি কমানো যায় না। আসলে আমাদের রোগীর প্রথম দিন কোনটা সেইটা আসলে রোগীও বলতে পারে না, আমরাও জানি না। রোগীর প্রথম দিন কোনটা, তার সিম্পটম প্রথম কোন দিন আসলো সেইটা সেও জানে না, আমরাও জানি না। অনেক রোগী এখন আসতেছে উইদাউট ফিভার, সাম পেশেন্ট উইদাউট এনি কাশ or respiratory distress, extreme lethargy। জি স্যার, এটাও আসে স্যার। আচ্ছা, আসতেছে কিন্তু তার ডিস্ট্রেস আছে, চেস্ট ফাইন্ডিং তুমি দেখতেছো তার স্যাচুরেশন 86, কিন্তু সে বলতেছে আমার কোনো কাশিও নাই, শ্বাসকষ্ট নাই, কিছু নাই, আমার কোনো জ্বরও নেই। এরকমও পাওয়া যায়। ওই 7 দিন আগে 10 দিন আগে একটু জ্বর ছিল, গায়ে ব্যথা ছিল, কাজে তার ওই 10 দিন আগেই তার সিম্পটম ছিল, তাহলে এই মুহূর্তে তো তাকে স্টেরয়েড দিতে আমার অসুবিধা নেই। আসলে আমাদের রোগীদের সমস্যা হলো রোগীরা আসলে এক্সাক্ট সিম্পটমকে দিন শুরু হলো সেই জিনিসগুলো কিন্তু ইভেন অনেক শিক্ষিত রোগী কিন্তু বলতে পারে না, তার কবে থেকে স্টার্ট হইলো, কবে কি হইলো, আসলে সিম্পটম খুব ভালোভাবে বলতে পারে না, এখানেই সমস্যা। কারণ প্যাথোলজিক্যালি ইনভলভমেন্ট হইতে কিন্তু 1 সপ্তাহের মতো সময় লাগার কথা সাধারণত। যদি পেশেন্টের খুব র্যাপিড বা ইমিউন হাইপার ইমিউন রেসপন্স যদি না হয়, তাহলে পেশেন্টের কিন্তু টাইম পাস করার কথা। কিন্তু অনেক রোগী তো দেখা যাচ্ছে যে খুব যে প্রথম সিম্পটোমেটিক চলে আসতেছে, মানে তার একদিন থেকে হয়েই সে সাইটোকাইন স্টর্মে চলে গেছে, তা কিন্তু নয়। পসিবলি তার সিম্পটম অনেক আগেই ছিল, বাট মাইল্ড সিম্পটম ছিল অথবা মাইল্ড সিম্পটম ছিল। হ্যাঁ, এটাই স্যার, মনে হয় কোনো পেশেন্ট বুঝতে পারে না, মানে টাইমিং আসলে বোঝে না। কেউ হাইপক্সিক হলে তাহলে আমরা ধরে নিব যে সে আসলে সেকেন্ড উইকে আছে। রাইট, এটা ঠিক। হ্যাঁ, দুজনকে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেটা হলো আমরা যে জিনিসগুলো আলোচনা করতেছি যে 7 ডেজ পরে, সেটা আসলে বেসিক্যালি ওই যে আগের যে স্ট্রেন গুলা, আলফা স্ট্রেন, বিটা স্ট্রেন, এইগুলা নিয়েই স্টাডি ছিল বেশিরভাগ। কিন্তু ডেল্টা স্ট্রেনে দেখা যাচ্ছে কিছু কিছু কেস একটু আর্লি ডিটোরিয়েট করে। ডেল্টা স্ট্রেনে ইনকিউবেশন পিরিয়ড 4 দিন, আগের গুলাতে ছিল 6 দিন, এখন ডেল্টা স্ট্রেনেও কিন্তু 4 দিনে সিম্পটম চলে আসে, 4 দিন, তারপর কিন্তু 4 দিন পাস হয়। এইভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি কিনা যে এটা মানে কোনো ভেরিয়েশন ইন প্রেজেন্টেশন ইন ডেল্টা স্ট্রেন কিনা? হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ স্যার, যেটা বলছেন ঠিক আছে। ডেল্টা ভেরিয়েন্টে আমরা কিছু ভেরিয়েশন কিন্তু পাচ্ছি অলরেডি, ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভের চাইতে এই ওয়েভে আমরা কিন্তু ক্লিনিক্যাল ডিফারেন্স খেয়াল করছি বেশ কিছু। এটা এখনো হয়তো আমরা এভিডেন্স করতে পারিনি, তৈরি করতে পারিনি, ফার্দার স্টাডি করলে হয়তো আর এভিডেন্স হবে। দেবারতী চক্রবর্তী কে দাও, তাকে দাও। স্যার, আমি ডক্টর দেবারতী চক্রবর্তী বলছিলাম, ইন্টার্ন ডক্টর। স্যার, I have a question. Sir, when we suspect clinically that patient is in cytokine storm? ভালো বলছেন। সাইটোকাইন স্টর্মে থাকার জন্য আমার যেটা মনে হচ্ছে যে ক্লিনিক্যালি পেশেন্ট হাইপক্সিক, তার অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়ছে, এবং সাইটোকাইন স্টর্মের জন্য আমরা ইনফ্লামেটরি মার্কার যেগুলো আছে, ইনফ্লামেটরি মার্কার গুলা বাড়তে শুরু করছে। যেমন ধরা যাক সিআরপি বেশি, IL-6 বেশি, তারপর ডি ডাইমার এবং ফেরিটিন, এগুলো যদি আমরা করি তাহলে এগুলা আমরা দেখবো যে হয়তো সেগুলা বেশি পাওয়া যাচ্ছে। এই যে এখানে লক্ষ্য যদি আমরা করি সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স, সিবিসি, সিআরপি, বিশেষ করে সিআরপি বেশি থাকবে, ইনফ্লামেটরি মার্কার ডি ডাইমার বেশি থাকবে, ফেরিটিন এবং IL-6, এগুলা বেশি থাকলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট সাইটোকাইন রিলিজ সিনড্রোমে যাচ্ছে। এবং ক্লিনিক্যালিও পেশেন্ট হাইপক্সিক থাকবে, হ্যাঁ, পেশেন্ট ডিসমিক থাকবে,
তাহলে বোঝা যাবে। পেশেন্ট হয়তো সেকেন্ড উইকে থাকে ইউজুয়ালি, টক্সিক থাকবে, অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি একটু বলতে চাই স্যার, জাহিদ স্যার, ডক্টর জাহিদ স্যার, হ্যাঁ হাইপোক্সিয়া এবং অক্সিজেন স্টেরয়েড ইউজের ব্যাপারে যে ডিবেট স্যার, আমার যদি পেশেন্টের সিভিয়ার ইনভলভমেন্ট থাকে লাং ডিউ টু ভাইরাল নিউমোনিয়া, তাহলে তো পেশেন্ট হাইপোক্সিক হতে পারে। আমার তো স্টেরয়েড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের সাইটোকাইন স্টর্ম হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিয়ে ইমিউন রেসপন্সটাকে কমিয়ে দিব। এই কারণেই ইনিশিয়াল 7 দিনে হয়তো না দেওয়ার কথা বলতেছে। যদি এরকম কোনো রিলায়েবল পেশেন্ট আসে যে খুব মানে তার ডিজিজ অনসেট ভালো মতোই সে কনফিডেন্টলি বলতে পারছে, তার ক্ষেত্রে যে হাইপোক্সিয়া ইনিশিয়াল হবে 2-3 দিনে, সেটা হয়তো বা সিভিয়ার লাং ইনভলভমেন্টের জন্য ডিউ টু ভাইরাল নিউমোনিয়া। সেই ক্ষেত্রে আমরা মনে হয় আপনার স্টেরয়েড হয়তো তখন নাও আমরা দিয়ে পেশেন্টকে অন্যান্য যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট সেটা হয়তো করতে পারি। আমাদের যেগুলো আছে ইনফ্লেমেটরি, আসলে তুমি বেরিসিটিনে, তার মানে স্টেরয়েড কিন্তু অসাধারণ রেসপন্স, অথবা সুগার বেড়ে যায় বাট রেসপন্স কিন্তু অসাধারণ। স্টেরয়েড দেওয়ার সাথে সাথে কিন্তু পেশেন্টের মডারেট সিভিয়ার পেশেন্ট গুলা কিন্তু এফিব্রাইল হয়ে যায় এবং তার সিমটম অনেক করে যায়, অক্সিজেন রিকোয়ারমেন্ট কমে যায়। আর এই স্টেরয়েড যে অ্যাডভান্টেজটা, এটা কিন্তু আমার মনে হয় না আদার ইনফ্লেমেটরি মেডিকেশন, অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন দিয়ে পাওয়া যাবে। Steroid good drug, but where contraindicated, then we can use others in anti-inflammatories. এটা স্টেরয়েড দিয়ে কি হবে? স্টেরয়েড ছাড়া কোনো কিছুই কমে না, কোনো সিমটমই কমে না, এটা আমাদেরও কথা, আমরা দেই। But carefully, very carefully, cautiously, taking care about diabetes and others, and also immunosuppression. স্যার আরেকটা ব্যাপারে কোয়ারি ছিল, এটা স্যার পার্সোনালি আমরা বেশ কিছু কেস পাইছি, টাইমলাইন অনুযায়ী প্রথম 7, 10 বা 14 দিনও আসলে ইয়ে হয় না, ইনিশিয়ালি মাইল্ড সিমটম ছিল, ফিভার কমে গেছে বা পরে, তো দেখা যাচ্ছে যে আফটার 2 উইকস বা ইভেন আফটার 3 উইকস পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, পেশেন্ট হসপিটালাইজ হতে হচ্ছে এবং পেশেন্টের সিভিয়ার ইভেন মাঝে মাঝে লো ফ্লো থেকে হাই ফ্লো অক্সিজেন পর্যন্ত লেগে যাচ্ছে। এই কেসগুলোর ক্ষেত্রে স্যার এক্সপ্লেনেশনটা কিভাবে করা যাবে? এইটা স্যার বেশ কিছু কেস এরকম পাচ্ছি এখন আমাদের হসপিটালে, সদর হসপিটালে এখনো বেশ কিছু কেস এরকম ভর্তি আছে, তাদের টাইমলাইন দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। দেখা যাচ্ছে 2 উইকস পরে বা 3 উইকস পরে তাদের সিমটম সিভিয়ার হয়েছে, কিন্তু সিমটম শুরু হয়েছে বেশ আগে থেকে। এই পেশেন্টদের তোমার মানে তোমরা অন্যান্য প্যারামিটারস গুলা কি দেখছো? এটা কি পোস্ট কোভিড কোনো কমপ্লিকেশন না কোভিড এরই কমপ্লিকেশন? আসলে পোস্ট কোভিড বলার মতো সময় তো না, মানে দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ পরে পেশেন্ট বলছে যে জ্বর ছিল শুরুতে, জ্বর ভালো হয়ে গেছে, ইনিশিয়ালি সে একটু ভালোও ছিল, বিভিন্ন ট্রিটমেন্ট পেয়ে গেছে, 10 দিন 12 দিন 14 দিন পরে এসে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়ার পর প্রথমে একটু লাগছে 2 লিটার 3 লিটার, এরপর দেখা যাচ্ছে যে 10 লিটার 15 লিটার দিয়েও তাকে ইয়ে করাচ্ছেন, মানে আলটিমেটলি সিভিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু টাইমলাইন হিসাব করলে এটা দাঁড়ায় 20 দিন 25 দিন কারো কারো ক্ষেত্রে এরকম। লং কোভিডে পড়ছে না, লং কোভিড পড়তে হলে অন্তত 4 উইকস বা কিছু কিছু ক্ষেত্রে বলতে 6 উইকস, সেটা তো ইয়ে পাচ্ছি, এদের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি এরকম পাচ্ছি না। এটা বেশ কয়েকজন না, এটা পাওয়া যাচ্ছে অনেক রোগী আসলে প্রথমে একটা স্টপ দিয়ে 3-4 দিন একটা গ্যাপ দিয়ে আবার সে সিভিয়ারিটির দিকে যাইতেছে বা 1 সপ্তাহ যাচ্ছে। আর এটা তার কন্টিনিউয়েশন অফ কোভিডও হইতে পারে, তারপর তার ইনফেকশনও হইতে পারে। আচ্ছা স্যার, অথবা পোস্ট কোভিড তো হইতেই পারে। আমি যেমন আমাদের এক্সাম্পল বলি, আমাদের দেলোয়ার ভাই কিন্তু হসপিটালে ভর্তি ছিল ঢাকাতে, সে কিন্তু রেমডেসিভির নিয়ে ভালো হয়ে বাসায় চলে গেল, 2-3 দিন পরেই সে হাসপাতালে আবার গিয়ে ভর্তি হয়েছে। এখন তার সে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চলছে। আজকেও তো উনার সম্ভবত ওই যে বেডিকার্ডিয়া বলছিল যে হার্ট রেট অনেক কমে গেছে 46, বাট 1 সপ্তাহ কিন্তু মাঝখানে বাসায় ছিল, তারপর আবার গিয়ে হয়তো ভর্তি হইতেছে না। কাজে এগুলার এক্সপ্লেনেশন হয়তো বা মেবি কন্টিনিউয়েশন অফ কোভিড। দেলোয়ার ভাই যেটা পাইলো তার হইলো প্রোকালসিটোনিন হয়তো বা অনেক বেশি এবং ব্যাকটেরিয়াল নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ব্লাড কাউন্ট অনেক বেশি। এটা তো সেকেন্ডারি ইনফেকশন তাহলে স্যার, পজিটিভলি। এগুলোকে লং কোভিড বলা যায় না নাজমুল? লং কোভিড কিন্তু লং কোভিড তো এত দ্রুত বলা যাবে না, এভাবে 3-4 দিন গ্যাপ দিয়ে বলতে পারি, 4 সপ্তাহ পরেই বলতে পারি, তো প্রায় 4 সপ্তাহ। 4 সপ্তাহ পরে গেলে, এবং সেটা তো আদার্স দিয়ে বলতে হবে, সে রিকভার করছে, তারপর যদি তার আমরা চেস্টে রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট হওয়ার পরে, মানে রেডিওলজিক্যাল ইয়েটা যদি দেখা যাচ্ছে যে ফাইব্রোসিসের দিকে গিয়েছে, তাহলে মানে লং কোভিড বলার জন্য তো আলাদা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে।
এখন সেটা হয়তো লং কোভিড পরে ডিফিনিশন চেঞ্জ হয়ে আসবে, কিন্তু আমরা এরকম কিছু পেশেন্ট পাচ্ছি, এটা জাস্ট এক্সপিরিয়েন্সটা বললাম আর কি, যে এরকম পেশেন্ট পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছুই পাচ্ছি। এই রোগীরা ইমপ্রুভ করতেছে। হ্যাঁ, ইমপ্রুভ করে স্যার, আলটিমেটলি ইমপ্রুভ করছে, কিন্তু লং টার্ম থাকছে বা লং টার্ম লাগতেছে, এইটাই আর কি স্যার। আসাদ শেষ করে দাও। Sir, Assalamu sir. Sir, okay, so we are at the end of our session. Now I like to request Professor Shishiran Chakraborty sir to have your final comment regarding our today's session and conclude the session. Thank you all audience for your kind presence. আর কেউ কিছু বলতে চায় কিনা? জাহাঙ্গীর স্যার আর কেউ কিছু বলবে কিনা? জাহাঙ্গীর স্যার এখানে উপস্থিত আছেন স্যার। আমি বলি যা শুনলাম, তো দাদা প্রেজেন্টেশন সবসময় ভালো, অ্যাট্রাকটিভ এবং খুব মানে সবগুলো কর্নারই টাচ করার চেষ্টা করছেন, পার্টিকুলারলি প্যাথোজেনেসিস, ট্রান্সমিশন এবং ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। আর অনেকগুলা ড্রাগও মিসইউজ হচ্ছে আমাদের চতুর্দিকে। অ্যাকচুয়ালি আমরা তো কাউকে ইম্পোজ করতে পারি না যে এটা ইউজ করেন না, কোনো হসপিটালকে ইম্পোজ করার সেই অডিট সিস্টেম আমাদের নাই। কাজেই আমাদেরকে আসলে এই জিনিসগুলা বারবার ডিসকাশন করে সবাইকে মোটিভেট করার চেষ্টা করতে হবে যে এইভাবে ট্রিটমেন্ট লাইন আপ চালানো উচিত। আর অনেক ইস্যুই এখনো আনরিজলভ আছে, কেন ডিজিজটা নতুন, আমাদের অনেক গুলা ইস্যু ড্রাগ এবং ম্যানেজমেন্ট পারপাস, যেটা আলাপ হলো যে লং কোভিড কিনা বা লেট সিমটম হচ্ছে, এই জিনিসগুলা ফার্দার যত প্রোগ্রেস করতে থাকবে তখন জিনিসগুলো ইস্যুগুলো আরো সলভ হবে। তো আমরা এই ডিসকাশন গুলা একটু মাঝে মাঝে কন্টিনিউশন রাখবো আমাদের ডিপার্টমেন্টে। অনেকদিন পরে আমরা একটা বড় গ্যাদারিং করতে পারছি, এই গ্যাদারিংটা আরেকটু ফ্রিকুয়েন্টলি হইলে ভালো। আমরা এই ম্যানেজমেন্ট বা আদার জিনিসগুলো সবার সাথে একটা কমিউনিকেশনও থাকে। এখন তো লাইভ কমিউনিকেশনের স্কোপ অনেক কম, এই জন্য যে ভার্চুয়াল কমিউনিকেশনটাও যদি আমরা আরেকটু ফ্রিকুয়েন্ট করতে পারি তাহলে ভালো। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে একটা ভালো ডিসকাশন হয়েছে, ভালো প্রেজেন্টেশন হয়েছে। তো একটু কন্টিনিউশন আরেকটু ফ্রিকুয়েন্ট আশা করতেছি আর কি। থ্যাংক ইউ অল। জাহাঙ্গীরকে কোঅর্ডিনেটর বানিয়ে দিলাম, আপনি এটা অ্যারেঞ্জ করেন, আপনি ইয়ে করেন, রেডি করেন। আসাদ তো আছেই, আসাদকে বলে দেন প্রতি সপ্তাহে একটা কোঅর্ডিনেট করুক, জাহাঙ্গীর অ্যারেঞ্জ করে দিন। ঠিক আছে, এটা ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি হিসাবে চলতে পারে, প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম তো চলতেই পারে, সপ্তাহে একটা করে চললেও হয়। হ্যাঁ, সবার সাথে একটা চলতে পারে। আর আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল মিড লেভেল ডক্টরস যারা আছেন প্লাস ইন্টার্নি ডাক্তার যারা আছেন তাদেরকে আসলে একটু মানে ম্যানেজমেন্টের উপর একটু গাইডলাইন দেওয়া। খুব কঠিন কিছু বলার না, সাদা ওয়ার্ড ম্যানেজমেন্ট কেমনে হবে সেটুকুই। প্রেজেন্টেশন অসাধারণ, তারপরও অসাধারণের সবার আসলে বুঝতে সমস্যা হবে। রেকর্ড আছে বা এই বইটা প্রিন্ট করে নিলেও অনেক কিছু হবে। আমার বেসিক ম্যানেজমেন্টের জিনিসটা, অক্সিজেন নিয়ে আমাদের একটু সমস্যা আছে হাসপাতালে। অক্সিজেনের ব্যবহারের ব্যাপারে আমাদের একটু প্রশাস হইতে হবে, ওভার ইউজ অফ অক্সিজেন যাতে না হয়। আমাদের ধারণা কিছু কিছু রোগী ওভার ইউজ অক্সিজেন করে ফেলে এবং লিটারে আছে 10 লিটার লাগাই সারা রাত বসে থাকে, তার 10 লিটার দরকার নাই, তার হয়তো বা 98-99% নিয়ে বসে রয়েছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে তার 90% এর বেশি থাকলেই আপনি ভালো আছেন। বেশি অক্সিজেন নিলে আপনার সুপার অক্সাইড তৈরি হবে, আপনার লাং ইনজুরি বাড়বে, সেইটাকেও যদি আমরা বুঝতে পারি, অক্সিজেন টক্সিসিটি নিয়ে তাদেরকে একটু আমাদের আইডিয়া দিতে হবে। রোগীদের আমাদের কাউন্সিলিং অংশটুকু খুব সচেতন সাথে হ্যান্ডেল করতে হবে। যারা আমরা ওয়ার্ডে কাজ করি, কাউন্সিলিং অংশটুকু যে প্রনিংটা ভেরি এসেনশিয়াল, চেস্ট ফিজিওথেরাপি ভেরি এসেনশিয়াল। একভাবে শুয়ে থাকতে থাকতেও কিন্তু বুকে ব্যথা হয়ে যায়। আমি তো ছিলাম ভর্তি, একদিকে শুয়ে থাকতে থাকতেও কিন্তু চেস্টে পেইন হয়ে যায়। যে ফ্রিকুয়েন্ট পোস্টার চেঞ্জ এন্ড এই যে প্রনিং, এই সমস্ত ইয়েগুলা করার পরে চেস্ট ফিজিওথেরাপিরও কিন্তু অসাধারণ রোল আছে আমি মনে করি। এগুলা যদি মেনটেন করা যায়, প্লাস অক্সিজেনের ব্যাপারে কিন্তু আমাদের কনজারভেটিভ হইতে হবে। অক্সিজেন যাতে যার প্রয়োজন নাই তাকে যাতে আমরা খুব সহজে অক্সিজেন তাকে তাদের সরাই আমরা নন অক্সিজেন এরিয়াতে নিতে পারি। এই জিনিসগুলো আমাদের যারা ডিউটি করেন তারা যেন কেয়ার করেন। আজকে হয়তো অক্সিজেন বেশি থাকবে, আজকে রাতে কিন্তু অক্সিজেনের প্রেশার ভালো থাকবে, কারণ আজকে সকালে কিন্তু অক্সিজেনের প্রেশার ভালো ছিল না, কালকে রাতে আমাদের 6000 লিটার অক্সিজেন ছিল, কাজে অক্সিজেনের প্রেশার ভালো ছিল না। আজকে হয়তো আমার 16000 লিটার অক্সিজেন লাগবে, 16000 লিটার অক্সিজেন লাগলে কিন্তু আমার অক্সিজেনের প্রেশার ভালো থাকবে, কাজে আজকে রাতে অক্সিজেনের কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু অক্সিজেন নিয়ে আমরা কিন্তু হ্যাপি না, শামসুদ্দিন হাসপাতাল অক্সিজেন নিয়ে হ্যাপি না, আমরাও কিন্তু অক্সিজেন নিয়ে হ্যাপি না, কারণ কখন অক্সিজেন শেষ হয়ে যাবে
সেই চিন্তায় সবসময় থাকতে হয়। কাজে আমাদের অক্সিজেনের যাতে কনজারভেটিভলি ইউজ হয়, যার যতটুকু দরকার সেইটুকুই যেন ইউজ হয়, সেটার দিকে আমরা যদি সবাই খেয়াল রাখি এবং আমাদের গাইডলাইন, আমি বলছি গাইডলাইন তো আর আসলে একটা ফিক্স জিনিস না, এটা চেঞ্জের মাধ্যমে মডিফিকেশন করে ম্যানেজমেন্ট অবশ্যই আমরা কন্ট্রিবিউশন করব। আজকে যারা জয়েন করেছেন তার মাঝে অনেক নতুন ইন্টার্নি ডাক্তার, এবার যারা পাস করেছেন, যারা আমাদের নতুন ভাবে কোভিড যোদ্ধা হিসাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন, এবং যারা আছেন আমার মিড লেভেল ডাক্তার, যারা অনেকদিন থেকে কাজ করতেছেন, 1 বছর 5 মাস থেকে ওরা এই কোভিড এর নিয়ে আমাদের সাথে আছেন বা কোভিড এর চিকিৎসা তারাই করতেছে। মেইনলি আমার মিড লেভেল ডাক্তারাই কাজ করতেছে, তারাই কোভিড যোদ্ধা, তাদের মানে অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। যদিও ডিজি অফিসের একটা কাগজে সিলেট ওসমানী মেডিকেল কলেজের নাম নাই, বাট এই ডিজি অফিস গতদিন আমাদের মিটিং হয়েছিল, এই 3-4 দিন আগে ডিজি সাহেবের সাথেই আমার ডিরেক্টর সাহেবের মিটিং হয়েছিল, এবং আমি ছিলাম সেই মিটিং এ। ডিজি সাহেব ডিরেক্টরকে বলছিলেন অক্সিজেন দেওয়া নতুন বিল্ডিং এ চালু করেন না কেন। ওই বিল্ডিং এ সিলেটের যে বিভাগীয় পরিচালক বলছে যে নতুন বিল্ডিং আছে আমাদের অক্সিজেনের, সেই বিল্ডিং এ মন্ত্রীও ছিলেন, ডিজিও ছিলেন, সচিবও ছিলেন। সচিব সরাসরি তো এই হাসপাতালের ছিলেন, আমাদের সিলেট বিভাগের সচিব ছিলেন, দায়িত্বপ্রাপ্ত সচিব ছিলেন। উনিও সরাসরি বলতেন যে ডিরেক্টর সাহেব আপনি অক্সিজেন দেওয়া, যে সমস্ত রোগীদের কম রিকোয়ারমেন্ট লাগে সেই সমস্ত রোগীদের নতুন বিল্ডিং এ রাখেন। উনি বলে আমি নতুন বিল্ডিং তো দেখে গেছি, আপনি 300 রোগী রাখতেছেন, আরো 200 নতুন বিল্ডিং এর ব্যবস্থা করেন। বাট আসলে সিলিন্ডার দিয়া মেনটেন করা খুব ডিফিকাল্ট, সিলিন্ডার দিয়া ইম্পসিবল। ময়মনসিংহ মেডিকেলের মর্টালিটির পিছনে কিন্তু সিলিন্ডার এগুলো দেয়। ময়মনসিংহ মেডিকেলের 10,000 লিটারের একটা মাত্র অক্সিজেন ট্যাঙ্ক আছে, রোগী ওরা 400 রাখে সিলিন্ডারের উপর, সিলিন্ডার খালি হয়ে যায়, রোগী কিন্তু 10 করে 30 জন মারা যায় প্রতিদিন ময়মনসিংহ। কাজে সিলিন্ডার দিয়ে আমরা অক্সিজেন রোগী চালাইতে পারবো না, এটা রিজিট। বাট আমাদের ডিরেক্টর সাহেব হয়তো অ্যারেঞ্জ করতেছে যে 17 নম্বর ওয়ার্ডে 19 নম্বর ওয়ার্ডে 20টা লাইন হয়তো বা লাগাই দিবে, আর 5 নম্বর ওয়ার্ডে তো অনেক স্পেস আছে, বাট আমাদের লাইন নাই। ওইখানে যদি আমরা লাইন লাগাই দিই তাহলে কিন্তু মোটামুটি আমরা আরো 50টা লাইনের একটা প্ল্যান আছে। 50টা লাইন যদি করে ফেলা হয় তাহলে হয়তো আমরা আরো 50 জনকে আমরা অক্সিজেন দিয়ে রাখতে পারবো। এইটুকুই। আর অক্সিজেনের ব্যাপারে আমরা সচেতন হই, আমরা সবাই কারো উপর দিয়ে না হই। কঠিন সময় যাচ্ছে, কঠিন সময় আমাদের আসলে পার্সোনাল সেফটি মেনটেন করে আমরা আমাদের রোগীর সেবা, আসলে তো রোগীর সেবার জন্যই আমাদের এই সময়টুকু দিতে হচ্ছে, আমরা যাতে করি। সেই সাথে জাহাঙ্গীর যে বক্তব্য বলছে যে আমরা আমাদের একাডেমিক অ্যাক্টিভিটি গুলো আমরা কন্টিনিউ রাখি, এবং এতে সবার সহযোগিতা কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা ইনভিটেশন দিচ্ছি, আমরা নেক্সট স্যার অক্সিজেন থেরাপির উপর একটা ক্লাস সেশন করব আর কি, যে ডালিম স্যার নেক্সট অক্সিজেন থেরাপির উপর একটা সেশন হবে স্যার। আমরা যে ডালিম স্যারের কথা বলছিলাম উনি এগ্রি করছে, আমরা কন্টাক্ট করব আর কি স্যার। আচ্ছা, অক্সিজেন ডিভাইসের ইউজ নিয়ে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ। কি করে ফেলো অসুবিধা? জি স্যার, সাউন্ড। আচ্ছা তাহলে আসাদ ডেট ঠিক করে অ্যারেঞ্জ করেন। জি স্যার, সাউন্ড। আসসালামু আলাইকুম।